ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। আমাকে বিয়ে করেছেন কেন? মানুষ বিয়ে করে কেন? সবাই যে কারণে করে আমি সেই কারণেই করেছি। আপনি কি মানুষ? ওই তুই কি বলতে চাইতেছস? না মানে আপনাকে দেখলে আমার পেতনির কথা মনে পড়ে। দেখ এখনো রাগাবি না, না হলে মেরে তোর গাল লাল করে দিব। আমার জীবনটা তেজপাতা বানাতে যে আসছেন সেটা আমি খুব ভালো করে জানি। ভার্সিটির প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করেছেন তাই না? তো এখন বেশি কথা না বলি এদিকে আয়, বাসরাত করতে হবে। মানে বোঝাচ্ছি। জান্নাত এক পা করে আমার দিকে আসতে লাগলো। আমি মতলব ভালো না দেখে পিছাতে লাগলাম, কিন্তু কপাল বেশিক্ষণ ছায় না দেওয়ায় অল্প কিছু যাওয়ার পরেই পিঠ দেওয়ালে ঠেকে গেল। এদিকে জান্নাত আমার একদম কাছাকাছি চলে আসলো। আমি হয়তো জান্নাতের হার্টবিট শুনতে পাচ্ছি। দুজনের মাঝে এক ফোঁটাও গ্যাপ নেই। ভাবতেছি জান্নাত কি করতে চাইতেছে। এমন সময় খেয়াল করলাম জান্নাত ওর ঠোঁট দুটো আমার দিকে এগিয়ে আনতেছে। বুঝে গেলাম জান্নাত কিস করবে, তাই হাত দিয়ে আমার মুখটা চেপে ধরার জন্য হাতটা উপরের দিকে তুলতে গিয়ে বুঝতে পারলাম জান্নাত আমার হাতটা ওর হাত দিয়ে চেপে ধরে আছে। উপায় না পেয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। অবশেষে জান্নাত আমাকে কিস করে বসলো। কিস করলো কম, কামড়ে ঠোঁটের ভিতরের অবস্থা 12টা বাজিয়ে দিল। আমি চিৎকারও দিতে পারতেছি না। অবশেষে ছাড়লো আমাকে। ঠোঁটগুলো কেটে রক্ত পড়তেছে, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবু আরেকটু আদর করি। আমি মাথা নেড়ে শুধু না করলাম। ওকে তাহলে এখন তুমি ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসি। আমি গিয়ে আয়নায় ঠোঁটগুলো দেখতে লাগলাম। আপনারা ভাবতেছেন আমি ভালো একটা ছেলে যে বউয়ের অত্যাচার সহ্য করতেছি। আসলে না, শুধু আম্মুর কথায় আজকের রাতটা ওকে মাফ করে দিলাম। জান্নাতের সাথে আমার সাপ নেউলের সম্পর্ক, কারণটা জানতে হলে পিছনে যেতে হবে। কলেজ লাইফ শেষ করে আমি কাল থেকে ভার্সিটিতে যাব। মনে আনন্দটাই অন্যরকম, কিন্তু ভয় একটাই, র্যাগিং নিয়ে একটু চিন্তা আছে। তাও মনে অনেক আনন্দ। রাতে চলে আসলাম স্বপ্নের শহর ঢাকায়। এখানে আমি আর আমারও একটা বন্ধু দুজনে মিলে এসেছি গ্রাম থেকে, তাই দুজনে আলাদা একটা বাসা নিয়ে নিলাম। পরের দিন চলে গেলাম ভার্সিটিতে। গেটের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কি হবে ভিতরে গেলে, র্যাগিংয়ে কি করতে বলবে। এসব ভাবতে ভাবতে ভিতরে গেলাম। একটু যেতেই একটা বড় ভাই ডাক দিল। ভদ্র ছেলের মতো ওনার সামনে গেলাম। নতুন এসেছিস? জি ভাইয়া। আমার সাথে আয় তো। কেন ভাইয়া? তোকে মেহেদি পায়া ডেকেছে। মেহেদি ভাই কে, আর আমাকে কিভাবে চিনে? ওই বেশি কথা বলস কেন, আসতে বলছি আয়। কোনো কথা না বলে ওনার সাথে গেলাম ক্যান্টিনে। গিয়ে দেখলাম কিছু বড় ভাইয়া বসে আছে। বুঝতে পারলাম আজকে কপালে খারাপ কিছু আছে। বড় ভাইয়াটা একজনকে বলল, কিরে মেহেদি কই? ও আশ্রমে গেছে। আমি দাঁড়িয়েছিলাম, তখন ওই কেউ একজন আসলো। ওনাকে আমি চিনি এমন লাগতেছে। এমন সময় মেহেদি ভাইয়া বলে উঠল, তুমি হোসাইন না? ভাইয়া। আমাকে চিনতে পেরেছিস? আমি মেহেদি। তুই যখন ক্লাস 7-এ পড়তি, আমি তখন ক্লাস 10-এ পড়তাম। তোকে আমার এখনো মনে আছে। তুমি নীলাকে ভালোবাসতে তাই না? তোর নীলাকেও মনে আছে। এতক্ষণে চিনছি তোমাকে। কি রে তুই চিনিস ওকে? ও ওকে হোসাইন, তুমি তাহলে যাও। ওই কই যাবে ও? আর ওকে আমাদের এখন প্রয়োজন। মেয়েদের সাথে আমাদের এবার শত্রুতামি জমবে মামা। অনেক জ্বালিয়েছে আমাদের। এখন আমরা পেয়ে গেছি আমাদের ডিফেন্ডার। ভাইয়া আপনি কি বলতেছেন? তুই এখানে এসে বস, আমি তোকে সব বুঝিয়ে বলতেছি। আর এত ভালো মানুষ হওয়ার ভাব ধরতে হবে না, আমি জানি তুই কেমন। তারপর একটা শান্তির নিঃশ্বাস ফেলে আমি ওনাদের সাথে বসলাম। তারপর ওনারা ভার্সিটির সব আগের কথা বলতে লাগলো। আর আমি শুনে এতটা বুঝলাম যে ভার্সিটিতে মেয়েদের রাজত্ব চলে, যার কারণে ছেলেদের একটুও দাম নেই।
ছেলেদের আর মেয়েদের মাঝে তুমুল ঝগড়া, তাই আমাকেও ওনাদের সাথে নিয়ে নিল। তারপর মেহেদি ভাই সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল আর বলল আজ থেকে নাকি আমরা সবাই বন্ধু। যাক, অবশেষে শান্তি মিলল আমার। তো ভার্সিটির প্রথম দিনেই এতটা পাওয়ার পেয়ে যাব সেটা ভাবতেও পারিনি। যাক, ক্লাস শেষ করে ওই দিনের মতো বাসায় চলে আসলাম। পরের দিন ভার্সিটিতে যেতেই একটা আপু ডাক দিল, তাকিয়ে টাসকি খেয়ে গেলাম। দেখতে পুরোই পরেই, মেয়েটা নীল ড্রেস পরে এসেছে, মানে আমার প্রিয় রং, তাই মেয়েটাকে আরও সুন্দর লাগতেছে। আমি ভাবতে লাগলাম তাকে হয়তো খোদা নিজ হাতে বানিয়েছে। আমি তার দিকে টাসকি খেয়ে তাকিয়েই আছি। তখনই উনি আবার ডাক দিল, কিরে পিচ্ছি, এভাবে তাকিয়ে কি দেখছিস? না কিছু না, কিছু বলবেন? এদিকে আয় তো পিচ্ছি। আমি আপনার থেকে মাত্র 3 ইয়ারের জুনিয়র, তাহলে আপনি আমাকে পিচ্ছি বলেন কিভাবে? ওকে, তা কলেজে কি নতুন নাকি? কেন? তুই অনেক কিউট, তা তোকে একটু র্যাগিং দিব? কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখন ওই মেহেদি ভাইয়া আসলো। জান্নাত, তুই ওকে ধরছিস কেন? সেটা কি তোকে বলতে হবে? ও আমার ছোট ভাই, তাই ওকে ধরলে আমি তোকে ছাড়বো না। আমি ওদের দিকে খেয়াল না করে পাশের একটা আপুকে পটাতে শুরু করলাম। দেখতে যেহেতু একটু কিউট, তাই পাশের আপুটাও শরম পেতে লাগলো। জান্নাত আপুর নজর আমার উপর পড়তেই একটা ধমক দিল। ওই, তোর সাহস কি করে হয় আমার বান্ধবীকে পটানোর? আমি চুপ হয়ে গেলাম। তারপর আপুর দিকে রাগি চোখে তাকালাম। আপু, অনেক তো ভার্সিটিতে রাজত্ব করেছো, এবার থেকে আর পারবে না, সো ভালো হয়ে যাও, বাই বলেই সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। ওই দিন ক্লাস করে বাসায় চলে আসলাম। তারপরের দিন ভার্সিটিতে গিয়ে সবাইকে খুঁজতে লাগলাম। হঠাৎ কেউ একজন আমাকে টান দিয়ে একটা ক্লাসরুমে ঢুকিয়ে ফেলে, তারপর দরজা লাগিয়ে দেয়। টান সামলে চারিদিকে তাকিয়ে হালকায় অবাক হয়ে গেলাম। ক্লাসটায় পুরোটাই মেয়ে ভর্তি। আমাকে এখানে আনা হয়েছে কেন? তুই কালকে কি বলেছিলি? কখন? যে আমাদের রাজত্ব তুই শেষ করে দিবি। তোর বাসায় কোথায় রে? গ্রামে। সবাই আমার কথা শুনে হেসে দিল। আমি কিছু না বলে শুধু সবাইকে দেখতে লাগলাম। গ্রামের ছেলে হয়ে আমাদের রাজত্ব কেড়ে নিবি? কিছুদিন যেতে দিন, সব টের পেয়ে যাবেন। গ্রামে থাকতে তো মনে হয় ভদ্র ছিলি, এত কিউট দেখতে, তা শহরে এসে কি রক্ত গরম হয়ে গেছে নাকি? সিংহ সব জায়গায় সিংহ থাকে, বিড়াল সে কখনোই হয় না। রাখ, আমি তোর গ্রামের খোঁজ নিয়ে দেখতেছি তুই কেমন সিংহ ছিলি। গ্রামে খোঁজ নিতে যায়েন না। কেন, তোর সবকিছু ফাঁস হয়ে যাবেন তাই? না, খোঁজ নেওয়ার পর থেকে আমাকে ভয় পাবেন তাই। ও তাই নাকি? আরে আপনাদের এতটুকু আক্কেল থাকা তো দরকার যে ছেলেটা একদিনে যেহেতু ফার্স্ট ইয়ারের হয়ে লাস্ট ইয়ারের ছেলেদের বস হয়ে গেছে, মানে কিছু তো আছে ওর মাঝে। ব্যাককেলের দল সব, সরেন, আমি বাইরে যাব। কথাটা বলার পর সবার মুখে ভয় দেখতে পেলাম আমি। তখন একটু ভাব নিয়ে আমি দরজার কাছে চলে আসলাম। দরজাটা খোলার আগে আবার পিছন ফিরে বললাম, বাইরে এই ঝুলে থাকা মুখ নিয়ে যাবেন না, তাহলে সবাই বুঝে যাবে যে ফার্স্ট ইয়ারের ছেলে আপনাদের গেম বাজিয়ে দিয়েছে। সো স্মাইল। বাহিরে বেরিয়ে দেখি মেহেদি ভাই সহ সবাই দাঁড়িয়ে আছে, আর আমি বেরোতেই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোকে কি মেরেছে ওরা? মারবে, তাও আমাকে? বের হলেই ওদের মুখটা দেখো, শুকায়া কাঠ হয়ে থাকবে। তুই প্রথম যে কিনা টর্চার রুম থেকে মার না খেয়ে বেরিয়েছিস। ও, ওইটা টর্চার রুম নাকি? ওদের যা ভয় দেখিয়েছি, ওরা সবাই এখন আমার সাথে কথা বললেও হিসাব করে বলবে। তাই নাকি? তারপর জান্নাত আপুরা বের হলেন। ওদের শুকনো মুখটা দেখে মেহেদি ভাই সহ বাকি সবাই হাসতে লাগলো। ওই জান্নাত, শোন, এবার সিংহ এনেছি, আমাদের দলে দেখাবো কিভাবে তুই আর পাওয়ার ঝাড়িস আমাদের সামনে। জান্নাত আপু কিছু না বলে চলে গেল। তারপর ওনাদের নিয়ে বসলাম একটা জায়গায়। আচ্ছা, সারা ভার্সিটির মেয়েদের লিডার কয়জন? 5 জন। এই 5 জনের লিডার কি জান্নাত নাকি? ওকে, প্রথমে এটা বলো, জান্নাতের কোনো ক্রাশ আছে ভার্সিটিতে, বা কাউকে ভালোবাসে ও? না, কেন? আর বাকি 4 জনের কোনো ক্রাশ বা ভালোবাসার মানুষ বা বয়ফ্রেন্ড আছে? আছে, কিন্তু কেন বলো তো? শোনো, মেয়েরা পৃথিবীতে কারো কথা না শুনলেও তার ক্রাশের কথায় উঠবস করে, কারণ মেয়েরা যাকে পছন্দ করে তাকে সবসময় মন থেকে পছন্দ করে, আর তাই তাদের সেই কমজোরি জায়গাটা ফয়দা তুলতে হবে। আমার কথা শুনে মেহেদি ভাই সহ সবাই হা করে তাকিয়ে আছে। আমি ওনাদের বললাম, কি হলো?
তুই সত্যিই হারামি। ধন্যবাদ। এখন ওদের ক্রাশগুলোকে আমাদের টিমের একটা ভালো পথ দিয়ে দাও, তাহলে দেখবে জান্নাত ছাড়া বাকি 4 জন আমাদের টিমের কথাই চলবে। ওকে। আর জান্নাতকে আমি দেখে নিব, কিন্তু তার আগে জান্নাতকে বা ওর সম্পর্কে কিছু জানতে হবে আমাকে। শোন তাহলে, জান্নাত হলো ওর বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক বড়লোক ওর বাবা, আর ভার্সিটির সভাপতি ওর বাবা। আর ওকে দেখতে যতটা সুন্দরী ততটাই অহংকারী, আর কোনো ছেলেকেই সে পাত্তা দেয় না। ওকে, বাকিটা আমি দেখে নিব। এখন যা বললাম তাই করো। ওকে, লাস্ট ইয়ারের নির্বাচন কিন্তু 12 দিন পর। সো যা করার তা তাড়াতাড়ি কর। তুমি যাও তো, চিন্তা করো না। তারপর ক্লাস করে বাসায় চলে গেলাম। এসে ফ্রেশ হয়ে বসে বসে পড়তেছিলাম, তখন ওই কলেজের একটা মেয়ের কল আসলো। কিছু না ভেবে কলটা রিসিভ করলাম। কিরে সুমি, তুই এখন কল দিয়েছিস? ভাই, আপনি যে ভার্সিটিতে ভর্তি হয়েছেন সেখান থেকে জান্নাত নামে একটি মেয়ে কল দিয়ে প্রিন্সিপালের কাছে আপনার খোঁজ নিতে। তো স্যার কি বলল? কলেজে যা করেছেন তা সব বলে দিয়েছে, আর বলে দিয়েছে আপনার সাথে যেন না লাগতে যায়। ওকে, ভালো থাকিস বলেই ফোনটা কেটে দিলাম। পরের দিন কলেজে যেতেই দেখি জান্নাত আপু সহ সবাই বসে আছে, তাই আমি ওনাদের কাছে গেলাম। কি ম্যাডাম, আমার খোঁজ নেওয়া শেষ? কি বলল প্রিন্সিপাল? তুই জানলি কিভাবে? আপু, আমি যেই কলেজটায় পড়ে এসেছি ওই কলেজটায় প্রিন্সিপালের রাজত্ব না, চলতো আমার রাজত্ব। সো আমার কলেজে আমার খোঁজ নিবেন আর আমিই জানবো না, এটা কখনো হয়? তুই হয়তো জানিস না, এটা গ্রাম না শহর, আর এই ভার্সিটির সভাপতি আমার বাবা। ও তাই নাকি? আপনি কি ভয় দেখাচ্ছেন? না, সাবধান করে দিচ্ছি, বেশি লাফালাফি করলে ভার্সিটি থেকে বের করে দিব। জান্নাতের কথাটা শুনে আমি জোরে হেসে দিলাম। ওরা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো, হাসছিস কেন? আপু, আমাকে চাইলে বের করে দিতে পারো, কিন্তু পরে ভার্সিটিতে মুখ দেখাবে কি করে? মানে? আমাকে বের করে দিলে সবাই বলবে একটা ফার্স্ট ইয়ারের ছেলের ভয়ে তোমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই ওকে বের করে দিয়েছো। তারপর তোমাদের দেখলে শুধু ছেলেরাই না, মেয়েরাও হাসবে আর থুতু দিবে তোমাদের। ওই ওই ওই, তুমি রাগলে না, তোমাকে একদম পরীর মতো লাগে, তা কি তুমি জানো? তোকে ভার্সিটি থেকে বের করব না, তোকে ভার্সিটিতে রেখেই সাইস্তা করব। ওকে বলেই ওখান থেকে চলে আসলাম। এসেই মেহেদি ভাইদের কাছে গিয়ে বসলাম। কিরে, এখন কি করব? এখন কাজ হলো, ওরা কি প্ল্যান করতেছে তা আমাদের জানতে হবে। কিভাবে? ওদের টিমে ভেজাল মিশিয়ে দিতে হবে। কিভাবে? আমাদের দলের কয়েকটা মেয়েকে কায়দা করে ওদের টিমে ঢুকিয়ে দাও, ব্যাস তাহলেই হবে। তুই রাজনীতি করলে তো দেশটারে কাঁপিয়ে রেখে দিবি। এই জন্যই তো রাজনীতিতে যাই না। রাজনীতি করবি? থুর, ফাউল কথা বললো না তো। ওকে। তোমরা থাকো, আমি যাই বলেই চলে আসলাম। এভাবে 4-5 দিন চলে গেল। জান্নাত আমার পিছনে লেগেই আছে। স্টুডেন্ট লিডার নির্বাচন আর মাত্র 4 দিন বাকি। ওই নির্বাচনে ছেলেরা পাশ হবে কানা হয়ে, কারণ জান্নাতের টিম ছাড়া বাকি সবাই এখন আমাদের টিমে চলে আসছে। তাই জান্নাত রেগে আগুন হয়ে আছে। আমি জানি জান্নাত আমার ক্ষতি করতে চায়, কিন্তু সেটা ওরা পারবে না, কারণ আমার কোনো কমজোর জায়গা নেই। সকালে আমার একটা ফোন আসলো, ভার্সিটি একটা ছেলে ফোন দিয়েছে। এত সকালে ফোন দিয়েছে কেন, এটা জানার জন্য ফোনটা রিসিভ করলাম। কিরে, এখন ফোন দিয়েছিস কেন? ভাই, আমাদের একটা টিম মেম্বারকে জান্নাত মারতেছে, তুমি আসো তাড়াতাড়ি। কোথায় মারতেছে? টর্চার রুমে, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে, আমি এখনই আসতেছি বলেই ফোনটা কেটে দিলাম। ভাবতে লাগলাম, সমস্যা হলে তো মেহেদি ভাই ফোন দিবে, এই ছেলেটা ফোন দিল কেন? তাই মেহেদি ভাইকে ফোন দিলাম। ভাই, ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে? না, কেন? আরে একটা ছেলে। মেহেদি ভাইকে সব কিছু খুলে বললাম। হোসেন, এটা জানাতে চাল, তুই ভুলেও ওর কথা শুনিস না, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, বলে দিলাম। ভার্সিটিতে যাব, সেটা হাজারো সমস্যা হোক। এখন তুমি একটা কাজ করো। কি কাজ? এরপর মেহেদি ভাইকে সব কিছু বুঝিয়ে দিলাম। পারবো। তাহলে আমি ভার্সিটিতে যাওয়ার আগে এটা রেডি করে ফেলো, আমি ঢুকার আগে কল দিব। ওকে, ভালো থেকো বলেই কলটা কেটে দিলাম। তারপর চলতে লাগলাম ভার্সিটিতে। ভিতরে যাওয়ার আগে মেহেদি ভাইকে কল দিয়ে জানতে পারলাম সব কিছু ওকে। তাই কোনো কিছু চিন্তা না করেই ভিতরে গেলাম। গিয়ে দেখি ছেলেটা দাঁড়িয়ে আছে, তাই ওর কাছে গেলাম। ভাই, ওরা ভিতরে আছে, তুমি যাও। ওকে
ভিতরে গিয়ে আমি হালকা চমকে উঠলাম, কারণ ভিতরে জান্নাত ছাড়া আর কেউ নেই। বুঝলাম পরিবেশ গরম হবে, তাই রুমের উপরে এক কোনায় থাকা ছোট্ট জানালায় তাকিয়ে দেখে নিলাম যে মেহেদি ভাই ক্যামেরাটা নিয়ে পৌঁছেছে কিনা। মেহেদি ভাইয়া ক্যামেরা নিয়ে বসে আছে চুপ করে, তাই চিন্তা ছাড়া বুকটা টান দিয়ে দাঁড়ালাম। কি হলো, এখানে ডাকলেন কেন? তোকে আজকে সবাই মিলে ভার্সিটি থেকে বের করবে। কেন, আমি কি করেছি? তুই কিছুই করিসনি, করব আমি, আর দোষ দিব তোর। তারপর বাকিটা স্টুডেন্টরা দেখে নিবে। শুনেন, আমারে গর্তে ফেলতে গিয়ে আবার নিজে গর্তে পড়ে যায়েন না আবার। ওকে, তুই দেখ কে পরে করতে। তারপর জান্নাত আপু নিজের জামার কিছু অংশ ছিঁড়ে ফেললো, তারপর নিচ থেকে চিৎকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর কাঁদো কাঁদো চেহারা নিয়ে দরজা খুলে বাহিরে এসে পড়লো। আমি এই চান্সে মেহেদি ভাইয়ের কাছ থেকে ভিডিও করা মোবাইলটা নিয়ে নিলাম। তারপর বাহিরে এসে দেখি হাজারো ছাত্রছাত্রী আমার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তাই চুপচাপ কিছু না বলে প্রিন্সিপালের রুমের দিকে চলে গেলাম। বুঝতে পেরেছি মেহেদি বাহিরে এসে বলেছে যে আমি তাকে ধর্ষণ করার চেষ্টা করেছি বা নানান কিছু। 1 ঘন্টার মধ্যে সভাপতি সহ স্যারেরা এসে গেল। সভাপতি সাহেব আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। প্রিন্সিপালের রুমের বাহিরে কিছু ছেলে মেয়ে মিলে আমার শাস্তির দাবিতে মিছিল করতেছে। ভিতরে আমি আর মেহেদি ভাই দাঁড়িয়ে সেগুলো শুনতেছিলাম। তখন ওই প্রিন্সিপাল স্যার বলে উঠল, তুমি কি সেই হোসাইন যে কিনা ফার্স্ট ইয়ারের হয়ে লাস্ট ইয়ারের ছেলেদের সাথে ঘোরাফেরা করো? জি স্যার। তা তুমি তো খুব ভালো বলেই জানতাম 20 দিনে ভার্সিটির সবার কাছে ফেভারিট একজন নেতা হয়ে উঠেছ। তা হঠাৎ করে এমন কাজ করতে গেলে কেন, তাও আবার আমাদের সভাপতির মেয়ের সাথে? স্যার, মিটিং কি আরো করবেন নাকি এটা এখানেই শেষ করে দিব? মানেটা বলতেছি স্যার, আপনার রুমের প্রজেক্টরটা একটু চালু করতে পারি? কেন? আমি কিছু সবাইকে দেখাতে চাই। স্যার সবার দিকে তাকিয়ে হ্যাঁ বলল। তারপর মেহেদি ভাই সব রেডি করলো। তারপর আমি গিয়ে ভিডিওটা প্লে করে দিলাম। সবাই হাঁ করে দেখতে লাগলো। জান্নাত ভিডিওটা দেখে চোখ কপালে উঠে গেল। একবার ভিডিওটার দিকে তাকাচ্ছে, আরেকবার আমার দিকে তাকাচ্ছে। ভিডিওটা শেষ হওয়ার পর আমি মোবাইলটা নিয়ে নিলাম। স্যার, আমি জানি না জান্নাত আপুর কী বিচার হবে, তবে এরকম অপবাদ যেন অন্য কাউকে না দেয়। ভালো থাকবেন বলে মেহেদি ভাই সহ আমি বেরিয়ে আসলাম। বাহিরে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সবাইকে ভার্সিটির সকল স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, সেটাতে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে চেক করতে বললাম। কিছুক্ষণের মাঝেই সবাই চুপ হয়ে গেল। খারাপ আমাদের টিম না, খারাপ হলো জান্নাতের টিম। সো ভালো কিছু করতে চাইলে আমাদের টিমে চলে আসেন। ভালো থাকবেন সবাই বলে ক্যান্টিনে চলে আসলাম। ওই দিন আর ক্লাস করা হয়নি, তাই দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। বিকেলে মোবাইলের চিল্লানিতে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি মেহেদি ভাইয়ের ফোন, তাই উঠে রিসিভ করলাম। ভাই বলো। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আরে ভার্সিটির সব ছেলে মেয়ে আমাদের টিমে জয়েন করতে চাইতেছে। সবাইকে দলে নিয়ে নেব। দল তোমাদের, তোমরা ভালো জানো। তুই এটা কি বললি হুসাইন? আচ্ছা ঠিক আছে, সবাইকে নিয়ে নাও। আর জান্নাতের কি খবর? ওর বাবা ওকে বাসায় নিয়ে যেতে দেখলাম। মনে হয় তোর উপর প্রতিশোধ নেবে। কিভাবে বুঝলে? ওর চোখ দিয়ে মনে হচ্ছিল আগুন ঝরছে। তুই একটু সাবধানে থাকিস। ওকে, তুমি চিন্তা করো না, ভালো থাকো। আমি এখন ঘুমাবো। পরের দিন কলেজে গিয়ে দেখি জান্নাত আর ওর 2টা বান্ধবী বসে আছে, তাই ওদের কাছে গেলাম। আপু, মন খারাপ? জান্নাত আমার গলাটা শুনেই চোখ রাঙিয়ে তাকালো। আমি হালকা ভয় পেলাম মনে হয়, তাও বাহিরে সেটা বুঝতে দিলাম না। তোকে বলতে হবে আমার মন খারাপ নাকি? না, এভাবে বসে আছো তাই জিজ্ঞাসা করলাম। অনেক মজা নিচ্ছিস তাই না? আমিও তোকে দেখে নিব। আরে আপু, একবার বেজ্জতি হয়ে আক্কেল ঠিকানায় আসেনি নাকি আবার বেজ্জতি হতে চাও? তুই দেখ আমি তোর কি অবস্থা করি। আমার সাথে লাগতে এসো না, তাহলে নিজের পায়ে কোরাল মারবে বলে দিলাম। সেটা সময়ই বলে দিবে। ওকে, তা ক্ষমতা তো ছেলেদের হাতে চলে আসতেছে, কিছু করবে না? আমি দেখব তোরা কিভাবে ক্ষমতা ছিনিয়ে নিস। তুমি দেখতে থাকো আর আমি খেলতে থাকি। ভালো থেকো, বাই বলেই চলে আসলাম। আপুর হয়তো রাগে চুল ছিঁড়তে মন চাইতেছে, আর আমার মন চাইতেছে হাসতে। নির্বাচনের আগের দিন সবাইকে নিয়ে মিটিং শেষ করে বাসায় চলে গেলাম। নির্বাচনের দিন সব কিছু ঠিকঠাকভাবেই হলো, কিন্তু ভোটের রেজাল্ট শুনে মাথা উল্টা চক্কর খেয়ে গেল। নির্বাচন নাকি জান্নাত পাশ করেছে, এটা কিভাবে হয়? না, এটা মানা যায় না। তাই সবাই মিলে আন্দোলন ডাকলাম। প্রিন্সিপাল স্যার এসে সবাইকে বোঝাতে চাইল যে এটা সভাপতির ডিসিশন, তাই জান্নাতকে নির্বাচনে পাশ করানো হয়েছে।
আমি মেহেদি ভাইকে হালকা একটু উস্কে দিলাম। উনি তো রেগে ফায়ার হয়ে বললেন, স্যার কথা একটাই, যে যতদিন পর্যন্ত নির্বাচনের আসল রেজাল্ট না দেওয়া হবে ততদিন ভার্সিটি বন্ধ। সবাই যার যার বাসায় যাও। সবাই চলে যাওয়ার পর স্যার আমাদেরকে ওনার রুমে ডাকেন। ওখানে গিয়ে দেখি জান্নাত সহ আরও কিছু মেয়ে বসে আছে। ওদের দেখেই সারা শরীর জ্বলে উঠলো আমার। মনে হচ্ছিল ওদের মেরে নাক মুখ ফাটিয়ে দেই, কিন্তু মেয়ে তাই মারা যাবে না। দেখো, এবারের মতো ব্যাপারটা এখানে থামিয়ে দাও। পরের বার থেকে সুষ্ঠু নির্বাচন হবে। স্যার আমাদের হাজার বললেও লাভ হবে না। বাইরে যেটা বলে এসেছি ভিতরেও এটাই থাকবে। সো সভাপতির সাথে কথা বলেন আপনি, আর রেজাল্ট এর আগে ভার্সিটি খুলবেন না। দেখো, তোমরা বোঝার চেষ্টা করো। যা বলে গেলাম তাই করবেন স্যার। এছাড়া যদি অন্য কোনো চাল চালতে চান তাহলে পরিণাম ভয়াবহ হবে, বলে দিয়ে গেলাম। বলেই আমি আর মেহেদি ভাই চলে আসলাম। 3-4 দিন পর পরিবেশটা বদলালো। ক্ষমতা আমাদের হাতে দিয়ে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। সবাই খুশিতে নাচতেছে। জান্নাতের দিকে তাকিয়ে দেখি রাগে আর লজ্জায় পুরাই লাল হয়ে আছে। আমাকে হাতের কাছে পেলেই হয়তো চিবিয়ে খাবে। ভাবলাম একটু মজা নেওয়া যাক, তাই জান্নাতের কাছে গেলাম। বাবাকে বলে ক্ষমতা হাতে নিয়ে নেওয়াটাকে জিত বলে না, জিত বলে ক্ষমতা ছিনিয়ে আনাটাকে। আমার কথা শুনে জান্নাত আপু হেসে দিল আর কেমন জানি একটা লুক দিয়ে আমার দিকে তাকালো। এবার তোর গলার কাঁটা হব আমি। ছি, এরপরেও তোমার লজ্জা হলো না? তুই আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস, যেটা এই 4 বছরে কেউ আমাকে করতে পারেনি। তুই আমাকে হারিয়ে দিয়েছিস। শার্টের কলারটা একটু উঁচু করে ভাব নিলাম। তবে চিন্তা করিস না, এবার তোর নরম জায়গায় মারবো আমি। প্রয়োজনে তোর গলার কাঁটা হব, তারপরেও গলার কাঁটা হব আমি। না পারবি ফেলতে, না পারবি খেতে, মনে রাখিস। বলেই জ্বলতে জ্বলতে চলে গেল। আমি কথাটা মজা ভেবে উড়িয়ে দিয়ে চলে গেলাম। তারপর ক্ষমতা পাওয়ার আনন্দে হালকা নাচ গান করে সন্ধ্যায় বাসায় আসলাম। হাত মুখ ধুয়ে বইটা নিয়ে বসছিলাম, তখন ওই বাড়ি থেকে ফোন আসলো, তাই রিসিভ করলাম। আম্মু বলো। একটা খুশির সংবাদ আছে। কালকে কি ঈদ নাকি? চুপ, তোর ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? মেয়েটাকে? কে আর, তোর ভাইয়া যাকে পছন্দ করতো তাকেই বউ বানিয়ে আনবো। ওকে, তুমি ফোন রাখো, আমি কালকেই বাসায় আসবো। ওকে। বলেই আম্মু ফোনটা রেখে দিল। সকালে কলেজে ছুটির দরখাস্ত জমা দিয়ে বিকেলে বাসে মেহেরপুর ফিরে আসলাম। 10 দিন বাসায় কাটিয়ে গেলাম। ভাইয়ের বিয়ের সব ঝামেলা শেষ করে ফেললাম। তারপর আবার গেলাম ভার্সিটিতে। আমাকে দেখে মেহেদি ভাই সহ সবাই খুশি, কিন্তু এই 10 দিনে জান্নাত আপুকে সব থেকে বেশি মিস করেছি। ক্রাশ বলে কথা, অনেকবার ঝগড়া করার জন্য নক দিয়েছি, কিন্তু আপু রিপ্লে দেয়নি। ভার্সিটিতে সবার সাথে দেখা করে গেলাম জান্নাত আপুর কাছে। দূর থেকে দেখলাম হাসতেছে। আমাকে দেখার পরেই সব হাসি উধাও। তারপর আপুর কাছে গেলাম। কিরে শয়তান, এতদিন কোথায় ছিলি? বাড়িতে গিয়েছিলাম। কেন? বড় ভাইয়া বিয়ে করেছে তাই। ও, তা তোর কয় ভাই কয় বোন? মাত্র 2 ভাই। ও, তা বাসায় আর কে কে আর থাকে? আম্মু, ভাবি, ভাইয়া। আর আগে আমি থাকতাম, এখন ঢাকায় চলে আসছি। তার মানে তোর আব্বু নেই, তাই তো? তোদের গ্রামের নামটা যেন কি? মেহেরপুর জেলা। আর গ্রামে? ওকে, তুই যা, আমাকে এখন অনেক কাজ করতে হবে। ওকে বলেই সেখান থেকে চলে আসলাম। এভাবে কেটে গেল 3 মাস। আপু এখনো আমাকে দেখে জ্বলে, কিন্তু আমার সেদিকে দেখার সময় নেই। এদিকে ভার্সিটিতে গ্রীষ্মকালের ছুটি পড়ে গেছে প্রায় সপ্তাহখানেক। বাড়িতে যাব, কিন্তু কিছু কাজ আছে, তাই সেগুলো শেষ করে আজকে দুপুরের বাসে বাড়ি ফিরবো। যেই ভাবা সেই কাজ। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সবার সাথে কথা বলা শেষ করে নিজের রুমের দিকে গেলাম। রুমে ঢুকতেই আটকে উঠলাম। ভূত দেখার মতো চমকে আবার বাইরে চলে আসলাম। কিরে, বাইরে আছিস কেন? না, এমনি। আমার হঠাৎ মনে হলো আমার রুমে একটা মেয়ে আছে, তাই চমকে গিয়েছিলাম। মনে হওয়ার কি আছে, মেয়েটা তো সত্যি আছে তোর রুমে। কি? কি না জি? আর তুই এত অবাক হলি কেন? কিছু না, এমনি। তুমি যাও, আমি একটু পর আসতেছি। ওকে। বলেই আম্মু চলে গেল। তারপর আমি রুমের ভিতরে চলে গেলাম। কিরে, কি খবর তোর? আপনি এখানে কেন? আমাদের বাসায় আসলেন কেন? সেটা এখন বাহিরে গেলেই তোর আম্মু বলবে তোকে। মানে আপনি কি বলেছেন আম্মুকে? সেটা আম্মুর কাছ থেকে গিয়ে শুনে আয়। ওকে, আমি একটু পরেই যাইতেছি।
যদি উল্টাপাল্টা কিছু বলেন তাহলে খবর আছে আপনার। মারবি নাকি আমাকে? তার চেয়েও বেশি করব। বলেই ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এসেই দেখি জান্নাত রুমে নেই, তাই আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করতে চলে গেলাম। সবাই একসাথে বসে খেতে লাগলাম। তখন ওই ভাইয়া বলে উঠল, শোনো হুসেইন, আমি আর আম্মু মিলে একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আমরা তোর বিয়ে ঠিক করেছি জান্নাতের সাথে। ভাইয়ার কথা শুনে গলায় ভাত আটকে গেল, তাই কাশতে লাগলাম। সবাই মিলে পানি খাইয়ে থামালো। কিরে, কি হয়েছে তোর? না কিছু না, তুমি কি যেন বলছিলে? তোর বিয়ে ঠিক করেছি জান্নাতের সাথে। ভাইয়া উনি আমার 3 ক্লাস সিনিয়র। তোর কি হয়েছে? এখন চুপচাপ খা, খাওয়া দাওয়া শেষ করে ছাদে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। ওকে বলেই চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। এখন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। জান্নাত আমাকে বিয়ে করতে চাইতেছে কেন? নিশ্চয়ই আমার উপর প্রতিশোধ নিতে। এসব ভাবতেছিলাম, তখন ওই জান্নাত রুমে আসলো আর আমাকে দেখে মুচকি হাসি দিয়ে হাসতে লাগলো। কিরে, কেমন চমকে দিলাম না? এটা তো কিছুই না, তোর লাইফে এমন চমকের আরো অনেক বাকি। ওই ওই হুসেইন, ছাদে আয়। যা ছাদে, যা প্রশ্ন আছে একেবারে করিস, না হলে আবার মনে ডাউট থাকতে পারে। আপনাকে আমি দেখে নিব বলেই ছাদে চলে আসলাম। ভাইয়া তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইতেছো? তোর সাথে মাত্র 2 বছরের বড়, আর এটাকে কি কেউ বড় বলে নাকি? আচ্ছা এটা বাদ দিলাম, তুমি জানো ও আমার উপর প্রতিশোধ নিতে এখানে এসেছে? আমাদের সব বলেছে, তোর যাওয়ার থেকে শুরু করে নির্বাচনের ঘটনা সহ সব বলেছে আমাদের। মেয়েটা খুব ভালো, আর আম্মু নিজেও কথা দিয়েছে। আর তুই ভালো করেই জানিস আম্মু কথা দেওয়া কতটা পাকা। ভাইয়া তোমরা বুঝতেছো না। আমরা বুঝছি, তুই বুঝছিস না। মেয়েটা তোকে অনেক ভালোবাসে, দেখিস অনেক সুখে থাকবি সারাটা জীবন তুই। মনে মনে বলতে লাগলাম, পিছনে বাস নিয়ে কোন শালায় ভালো থাকে? আর এই মেয়ে তো পুরো একটা বাঁশের ঝাড়। জীবনে যা শান্তি ছিল সব মাটি চাপা দিতে হবে, কারণ ওনাদের যাই বলি না কেন সব কিছুর জবাব নেগেটিভ আসবে। কিরে, কি এত ভাবছিস? তোমরা যে ওর আবেগকে এত পাত্তা দিতেছো বা নিজের বাড়ির বউ বানাতে চাইতেছো, ওর বাবা যদি জানতে পারে তাহলে আমাদের সবাইকে মাটির নিচে ঢুকিয়ে দিবে। ওর বাবা কখনোই মেনে নিবে না। এত বড় লোকের মেয়েকে এই বাড়িতে বউ করে আনার স্বপ্ন দেখো কিভাবে তোমরা? বাঁচতে চাইলে ওকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দাও। ভাইয়া কি যেন খুঁজে বের করে আমার সামনে ধরলো। এটা জান্নাতের বাবা না? তাহলে এটা দেখ, জান্নাতের বাবা নিজেও ওনার মেয়ের আম্মুর হাতে তুলে দিয়ে গেছে। কপালে হাত দিয়ে ছাদে বসে গেলাম। শেষ আশাটাও ভেঙে গেল, আমার লাইফটা শেষ। জান্নাত এমন প্ল্যান করেছে আর এমন জায়গায় জাল বিছিয়েছে যে বলার মতো না। বিয়ে কবে? 25 তারিখ। তারপরেও ভাইয়া আম্মুকে একটু বোঝানোর চেষ্টা করো না প্লিজ। আসলে মেয়েটা একটা গুন্ডি। জান্নাত ঠিকই বলেছিল। কেন, জান্নাত আবার কি বলেছিল? জান্নাত বলেছিল তুই বিয়েটা ভাঙার হাজারো চেষ্টা করবি। তুই এমন কেন রে হুসেইন? কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না, তাই মনে মনে বললাম, ভাইয়া আমার জায়গায় তুমি থাকলে বুঝতে কেন বিয়েটা ভাঙতে চাচ্ছি। তোমরা দেখতেছো ওর উপরটা আর আমি দেখতেছি ওর আসল চেহারাটা। শোন, মেয়েটা ভালো আর তোকে অনেক ভালোবাসে, তাই ওকে কখনো কষ্ট দিস না। আচ্ছা ও এসেছে কবে আর কি কি বলেছে একটু শর্ট করে বলো তো। তোর ভার্সিটি যেদিন বন্ধ দেয় ওই দিন বিকালে জান্নাত আমার বাসায় আসে, তারপর আমাদেরকে সবকিছু আম্মুর কাছে খুলে বলে। বলেই প্রচুর কান্না করে। ও নাকি তোকে ভালোবেসে ফেলেছে আর তুই নাকি ওকে দেখতেই পাচ্ছিস না, তাই ও বাধ্য হয়ে বাসায় এসেছে। তারপর ও আম্মুকে বলে ও তোকে বিয়ে করতে চায়। তারপর আম্মু জান্নাতকে বলে যে বিয়ের কথা বলতে হলে গুরুজন লাগে। তারপর জান্নাত ওর বাবাকে ফোন দিয়ে আসতে বলে। ওর বাবাও পরের দিন এসে বিয়ের কথা বলে। জান্নাত নাকি ওদের বাসায় প্রচুর কান্না করেছে তোর জন্য, না খেয়ে থেকেছে কয়েকদিন। তারপর নাকি ওর বাবা না পেরে রাজি হয়ে যায়। তারপর জান্নাতের বাবা মা জান্নাতকে আম্মুর হাতে তুলে দিয়ে যায়। তারপর থেকে জান্নাত এখানেই আছে। ভাইয়ার মুখে এগুলো শুনে হা হয়ে গেলাম। এত সব কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। তাহলে তোমরা আমাকে এতদিন এসব বলনি কেন? জান্নাত নাকি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই আমাদেরকে কিছু বলতে নিষেধ করেছে। ও, কাল বিকালে আম্মু আমাকে কি বলেছে জানিস? কি বলেছে? এই কয়েকদিন নাকি জান্নাতের আম্মু অনেক পছন্দ হয়েছে। এটা শোনারই বাকি ছিল। যাও তুমি, আর যা ভালো লাগে করো।
আচ্ছা তুই থাক, আমি গেলাম। বলেই ভাইয়া নিচে চলে গেল। পকেট থেকে সিগারেট বের করে সামনে টানতে লাগলাম। কি করব মাথায় কাজ করতেছে না। আম্মুর সাথে কথা বলতে হবে, দেখি কি করা যায়। তারপর নিচে গেলাম আম্মুর কাছে, দরজায় নক করলাম। আম্মু আসবো? আসো। আম্মু কিছু কথা বলার ছিল। গোড়পেশ না করে সোজা বলে ফেলো। আম্মু আমি চাইতেছিলাম বিয়েটা 2 বছর পরে করতে, জান্নাতকেই বিয়ে করব, কিন্তু 2 বছর পরে। এখন তো পড়ালেখা করতে হবে। পড়ালেখা করতে না করছে কে? বিয়ের পর বৌমাকে নিয়ে তুইও ঢাকায় থাকবি, ওইখানে তুই আর বৌমা দুজনে লেখাপড়া করবি। আচ্ছা বলেই রুম থেকে বেরিয়ে আসলাম। আম্মু বিয়ের আগেই বৌমা বলতেছে, মানে মেয়ে আম্মুর খুব পছন্দ হয়েছে, তাই আর কোনো পথ খোলা নেই বিয়ে করা ছাড়া। না কিছু ভাবতে পারছি না, মাথাটাও ব্যথা করতেছে। এখন এসব নিয়ে ভাবা যাবে না, তাই ভাবিকে ডাক দিলাম। ভাবি একটু শোনো। বলো, কিছু লাগবে? ভাবি একটা কফি বানিয়ে দাও তো। তুমি রুমে যাও, আমি বানিয়ে দিতেছি। ওকে বলেই রুমে চলে আসলাম। রুমে এসে মেডিসিন খেয়ে শুয়ে রইলাম। কতক্ষণ পর হঠাৎ জান্নাত রুমে আসলো কফি নিয়ে। এই নে তোর কফি। আপনাকে কফি আনতে কে বলেছে? ভাবি বলল আমার ভালোবাসার মানুষটা নাকি কফি খাবে বলেছে, তাই বানিয়ে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। প্লিজ ওসব নাটক বন্ধ করুন, আর কফি লাগবে না আমার। ওকে তাহলে আমি পান করি। কিছু না বলে মুখ ফিরিয়ে শুয়ে গেলাম। কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুমটা বেশিক্ষণের জন্য হয়নি। হঠাৎ ঘুমের মধ্যে কেউ আমার পায়ের উপর পা রাখলো, তাই ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি জান্নাত বই পড়তেছে আমার পাশে বসে, তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। ওই আপনি আমার বিছানায় উঠেছেন কেন? এটা তোর বিছানা কে বলেছে? মানে এটা আমার রুম, আর বিছানাটাও আমার। আম্মু আমাকে এটাতে থাকতে বলেছে, তাই এখন থেকে এটা আমার রুম। আসছে এটা নিজের রুম বানাতে। খাট থেকে নেমে কথা বলুন। মন চাইলে তুই যা, আমি যাওয়ার মেয়ে না। সোফায় ঘুমা, না হলে অন্য রুমে গিয়ে ঘুমা। আমি এই রুম আর এই খাটেই ঘুমাবো। ওকে আপনিই থাকেন, আমি গেলাম। বলেই রুম থেকে পাশের রুমে চলে আসলাম। মাথা ব্যথাটা এখনো শেষ হয়নি, তাই শুয়ে পড়লাম। কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে গেলাম। সকালে হাতের আঙুলে গরম কিছু লাগায় লাফিয়ে উঠলাম। তাকিয়ে দেখি জান্নাত কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আঙুলে তাকিয়ে দেখি কফি লাগানো। বুঝলাম আঙুলটাকে কফিতে গোসল করিয়েছে। ওই যে নবাব, জাগিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য বসে আছে। ভালোভাবে ডাকলেই তো উঠে যেতাম, এভাবে কফিতে আঙুল ঢুকিয়ে দেওয়ার মানে কি? তোকে মানে বোঝাতে পারবো না। আর তোকে এর আগেও একবার ডেকে গেছি, কিন্তু তুই উঠিসনি, তাই এটা করতে হয়েছে। তাড়াতাড়ি রেডি হইনি, আমাকে নিচে যেতে হবে। জান আপনাকে আটকে রেখেছে কে? তোকে নিয়ে যেতে বলেছে আম্মু, তাড়াতাড়ি কর, আমার প্রচুর খিদে পেয়েছে। শালা আর হাসবো না কাঁদবো এটা নিয়ে ভাবতে লাগলাম। সবার অভিশাপ হয়তো আজকে সে আমাকে পেয়েছে। এসব ভাবতে ভাবতে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি বিছানায় বসে বসে আমার মোবাইল টিপতেছে। মোবাইলটা নিতে চাইলে সেটা সরিয়ে ফেলে। ওই আপনি আমার ফোনটা নিয়েছেন কেন? চেক করতেছি। কি চেক করেন আপনি? কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিনা, থাকলে আম্মুর কাছ থেকে তো তোকে কতগুলো বকা শোনানো যাবে। কপালে হাত দিয়ে ফ্লোরে বসে পড়লাম। প্যারায় আর রাগে শরীরটা ছিঁড়ে যাচ্ছে। বাসা বলে চুপচাপ হজম করে নিচ্ছি। কিরে তুই এখনো রেডি হচ্ছিস না কেন? হচ্ছি বলে রেডি হতে লাগলাম। রেডি হয়ে নিচে গেলাম দুজন। গিয়ে দেখি সবাই বসে আছে। কিরে তোর আসতে এত দেরি হলো কেন? আসলে ওনার কাপড় বের করতে গিয়ে আমি একটু দেরি করে ফেলেছি, তাই রেডি হতে দেরি হয়ে গেছে ওনার। জান্নাতের কথা শুনে আকাশ থেকে পড়লাম। যাক, দোষটা নিজের উপর নেওয়াই ভালো হয়েছে। জান্নাত আমি জানি ওর উঠতে নিশ্চয়ই দেরি হচ্ছে, তাই তুমি ওর দোষ নিজের কাঁধে নেওয়ার কোনো দরকার নেই। তুমি খেতে বসো। ভাইয়ার কথা শুনে আরো বেশি অবাক হলাম। তার মানে জান্নাত বাস দিয়ে নিজেকে উপরে উঠিয়েছে, আর এই জন্যই দোষটা নিজের কাঁধে নিয়েছিল। এসব ভাবতে ভাবতে নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। রুমে বসে বসে মোবাইল টিপতেছিলাম। হঠাৎ জান্নাত এসে রুমে হাজির হলো। বাস কি আরো আছে? থাকলে দিয়ে যান। আরে এই তো মাত্র শুরু, তোর জন্য তো বাঁশের জঙ্গল বানিয়ে রেখেছি আমি। একটা রিকোয়েস্ট আছে, রাখবেন প্লিজ? আগে বল, পরে ভেবে দেখবো। বিয়ের তো আরো 25 দিন, সো এই কয়েকটা দিন আমাকে জ্বালায়েন না প্লিজ। কারণ বিয়ের পর তো লাইফটা তেজপাতা করবেন, সেটা আমার জানা হয়ে গেছে। সো এই কয়েকটা দিন জ্বালিয়েন না প্লিজ।
ওকে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আমি যেভাবে বলবো সেভাবে বিয়ের আগ পর্যন্ত চলতে হবে। ওকে, বিয়ের পর থেকে যার যার মতো চলবো, তাই তো? জান্নাত কিছু না বলে হালকা হেসে চলে গেল। মানেটা আর বুঝার বাকি রইল না। যাক, তারপর আবার একটু ঘুমিয়ে নিলাম। দুপুরে আম্মু এসে ডাক দিল। উঠে ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে এসে মোবাইল টিপতে লাগলাম। বিকেলে সব বন্ধুদের সাথে দেখা করব বলে রেডি হচ্ছিলাম, তখন ওই জান্নাত রুমে আসলো। কিরে, কোথাও যাবি নাকি? পরে যাস, আপাতত আমাকে তোদের গ্রামটা ঘুরিয়ে দেখা। অন্য কাউকে নিয়ে যান। আমাকে বলতে হবে নাকি? ভালো ভালোই রাজি হয়ে যাবি। আচ্ছা চলেন। এই তো, গুড বাই। তারপর জান্নাতকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলাম। জান্নাত ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর আমি শুধু রাস্তা চিনিয়ে দিতেছি আর পাহারা দিতেছি। জান্নাত গিয়ে একটা নদীর পাড়ে বসে পড়লো, তাই আমিও কিছুক্ষণ বসে রইলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমার নাম নিয়ে ডাক দিল। তাকিয়ে দেখি তৌফিক ডাক দিয়েছে। তারপর আমার কাছে আসলো। কি রে, কি অবস্থা? এই তো ভালো, তা তোর কি খবর? চলতাছে। শোন, তোকে যেটা বলতে এসেছি, মারিয়া তোকে যেতে বলেছি। তুই নাকি ওর নাম্বার ব্লক করে দিয়েছিস, তাই তোকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। তৌফিকের কথাটা শুনেই জান্নাত আমার দিকে রাগি চোখে তাকালো। কোন মারিয়া? আমি কোনো মারিয়া টারিয়াকে চিনি না। শোন, ও বলেছে তোকে কোনো কিছুর জন্য প্রেশার দিবে না, যা একবার দেখা করে আই। আর উনি কি? আমি কিছু বলার আগেই জান্নাত বলে উঠলো, আমি হুসাইনের খালাতো বোন। আমি হা করে ওনার দিকে ফিরে তাকালাম। উনি কি বললেন? ও আচ্ছা হুসাইন, আমি যাই, তুই গিয়ে এখানে দেখা করে আই, না হলে পরে সময় করে দেখা করে নিস। ওকে। তৌফিক উঠে চলে গেল। আমি জান্নাতের দিকে তাকাতেই দেখি রাগে আগুন হয়ে আছে। কি বলবো কিছুই বুঝতেছি না। আসলে আপু, আর কিছু বলতে পারলাম না। তার আগেই গালে একটা ঠাস করে চর মেরে দিল। আগে জানতাম তুই শয়তান, এখন তো দেখি তুই লুচ্চামিও করিস। কিছু না বলে চুপ করে গালে হাত দিয়ে বসে রইলাম। চল, এখনই গিয়ে মারিয়ার সাথে কথা বলবি, আর যার সম্পর্ক ছিল সব ভেঙে দিয়ে আসবি। আর আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি তোর, ভুলেও বলবি না আমি তোর হবু বউ। ওকে। আমিও উঠে ওনাকে নিয়ে গেলাম মারিয়ার কাছে। গিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। তারপর দুজনে মারিয়ার কাছে যেতে লাগলাম। তখন ওই মোবাইলে কল আসলো। তাকিয়ে দেখি জান্নাতের কল। আমি তো আপনার সামনেই, তাহলে আমাকে কল দিয়েছেন কেন? রিসিভ করে চুপচাপ বুক পকেটে রেখে দে। কেন? তোর মারিয়া তোকে কি বলে তা শুনবো, খবরদার ভুলেও ফোনটা কাটবি না। ওনার এই কথা শুনে শরীরটা রাগে জ্বলে যাচ্ছে, তাও কিছু বললাম না। চুপচাপ গেলাম মারিয়ার কাছে। মারিয়ার চোখে হালকা পানি। আমি অসহায়, তাই কিছুই করতে পারতেছি না। মারিয়া আমাকে দেখে এগিয়ে আসলো। কেমন আছো রাজ? ভালো, তুমি? ভালো। উনি কে? আমার কাজিন। ও হাই আপু। হ্যালো, কেমন আছো মারিয়া? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তোমরা কথা বলো, আমি ওইখানে আছি। সরি তোমাকে ডাকতে পারার জন্য। আসলে তোমাকে তো আর পাবো না, তাই চাইছি শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে। শেষবারের মতো মানে? তুমি কি ভাবতেছো? আরে ভয় পেও না, আমি আত্মহত্যা করবো না। তুমি তো বিয়ের পরে অন্য কারোর হয়ে যাবে, তখন তো আর জড়িয়ে ধরতে পারবো না, তাই এখন একটু জড়িয়ে ধরবো। প্লিজ না করো না। কি বলবো কিছুই বুঝতেছি না। জান্নাত যদি দেখে ওকে জড়িয়ে ধরেছি, তাহলে তো আমার খবর আছে। যা হওয়ার পরে দেখা যাবে। টান দিয়ে মারিয়াকে বুকে জড়িয়ে নিলাম। মারিয়া কান্না করে দিল, আর চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমার চোখের কোণ দিয়েও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর মারিয়াকে ছেড়ে দিলাম। আর কিছুক্ষণ থাকলে হয়তো নিজেকে সামলাতে পারবো না। ভালো থেকো বলেই মারিয়া চলে গেল। আমি চোখের পানি মুছে জান্নাত আপুর সামনে আসলাম। রাগে আপুর মুখ লাল হয়ে আছে। এইটার সুদ বিয়ের পর তুলবো, অন্য মেয়েকে জড়িয়ে ধরা, তাই না? তারপর আর কোনো কিছু না বলে ওনাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসা টুকটাক সাজানো শুরু হয়ে গেছে। যাই হোক, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এভাবে কেটে গেল 4 দিন। সন্ধ্যায় বিয়েটাও হয়ে গেল। কবুল বলার সাথে সাথে নিজের সব সুখটাকে মাটি চাপা দিয়ে দিয়েছে। রাত 12টার দিকে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারিয়ার কথা ভাবছিলাম। মারিয়া যখন ক্লাস 9-এ, তখন আমি ক্লাস 10-এ। তখন থেকে রিলেশন আমাদের। কখনো মারিয়াকে খারাপ নজরে দেখিনি। পড়ালেখা শেষ করার পর মারিয়াকে বিয়ে করার নিয়ত ছিল, কিন্তু জান্নাত এসে সবকিছু শেষ করে দিল। আম্মুকেও মারিয়ার ব্যাপারে বলতে পারিনি, কারণ মারিয়ার পরিবারের সাথে আমাদের পরিবারের শত্রুতা। কিন্তু জান্নাত আমার জীবনে না আসলে আম্মুকে যে কোনোভাবে মানিয়ে ফেলতাম, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না।
মারিয়া মেয়েটা আমাকে খুব ভালোবাসে, কিন্তু একটা ভিলেন এসে সব কিছু শেষ করে দিল। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল বুঝতে পারিনি। চোখের পানি মুছতেছি, তখন ওই কেউ কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি ভাইয়া ভাবি পিছনে দাঁড়িয়ে আছে। কিসের মন খারাপ? না, এমনিতেই। ও আচ্ছা যাও, জান্নাত একা রুমে বসে আছে কখন থেকে। বলেই সেখান থেকে চলে আসলাম। তারপর বাসায় এসে নিজের রুমে গেলাম। এসে দরজা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে পিছনে ফিরতেই দেখি জান্নাত উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে সোফায় গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো, এসে আমার পাশে এসে বসলো। তারপর কোনো কথা ছাড়াই ঠাস করে একটা চর বসিয়ে দিল। গালে হাত দিয়ে নির্বাকের মতো তাকালাম। এটা দিয়েছিস কেন জানিস? হবু বউ থাকতে যে অন্য মেয়েকে জড়িয়ে ধরেছিস তাই। কিছু না বলে হালকা একটু হাসলাম। আজ থেকে চর খাওয়ার অভ্যাসটা করে ফেল, কারণ এখন থেকে ভুল হলে রাগ দেখাবো না, সোজা চর লাগিয়ে দিব। আমি চুপ করে বসে রইলাম। কিছু বলার আছে নাকি? এভাবে চুপ করে বসে থাকবি? আমাকে বিয়ে করেছেন কেন? মানুষ বিয়ে করে কেন? সবাই যে কারণে করে, আমি সেই কারণেই করেছি। আপনি মানুষ? ওই তুই কি বলতে চাইতেছস? না মানে আপনাকে দেখলে আমার পেতনির কথা মনে পড়ে। দেখ এখন রাগাবি না, না হলে মেরে তো দাঁত লাল করে দিব। আমার জীবনটা তেজপাতা বানাতে যে আসছেন সেটা আমি খুব ভালো করে জানি। ভার্সিটির সুদ নিতে আমাকে বিয়ে করেছেন, তাই না? তো এখন বেশি কথা না বলে এদিকে আয়, বাসরাত করতে হবে। মানে বোঝাচ্ছি। জান্নাত এক পা করে আমার দিকে আসতে লাগলো। আমি মতলব ভালো না দেখে পিছাতে লাগলাম, কিন্তু কপালে বেশিক্ষণ ছাই না দেওয়ায় অল্প কিছু যাওয়ার পরেই পিঠ দেওয়ালে ঠেকে গেল। এদিকে জান্নাত আমার একদম কাছাকাছি চলে আসলো। আমি হয়তো জান্নাতের হার্টবিট শুনতে পাচ্ছি। দুজনের মাঝে এক ফোঁটাও গ্যাপ নেই। ভাবতেছি জান্নাত কি চাইতেছে। এমন সময় খেয়াল করলাম জান্নাত ওর ঠোঁট দুটো আমার দিকে এগিয়ে আনতেছে। বুঝে গেলাম জান্নাত কিস করবে, তাই হাত দিয়ে আমার মুখটা চেপে ধরার জন্য হাতটা উপরের দিকে তুলতে গিয়ে বুঝতে পারলাম জান্নাত আমার হাতটা ওর হাত দিয়ে চেপে ধরে আছে। উপায় না পেয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। অবশেষে জান্নাত আমাকে কিস করে বসলো। কিস করলো কম, কামড়ে ঠোঁটের ভিতরের অবস্থা 12টা বাজিয়ে দিল। আমি চিৎকারও দিতে পারতেছি না। অবশেষে ছাড়লো আমাকে। ঠোঁটগুলো কেটে রক্ত পড়তেছে, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবু আরেকটু আদর করি? আমি মাথা নেড়ে শুধু না করলাম। ওকে, তাহলে এখন তুমি ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসি। বলেই জান্নাত চলে গেল ফ্রেশ হতে। আমি গিয়ে আয়নায় ঠোঁটগুলো দেখতে লাগলাম। ঠোঁটের বাহিরের দিকে একটুও কাটেনি, কিন্তু ঠোঁটের ভিতরের দিকটা কেটে রক্ত পড়তেছে। মুখ চেপে সোফায় গিয়ে বসে রইলাম। জান্নাত ওয়াশরুম থেকে বের হওয়ার পর কোনো কথা না বলে ওয়াশরুমের ভিতরে গেলাম। ফ্রেশ হয়ে এসে বালিশ আর চাদর নিয়ে সোফায় শুয়ে পড়লাম। সারাদিন ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়েছে, তাই আমিও গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুজনে নিচে গেলাম নাস্তা করতে। নাস্তা খাওয়ার সময় হালকা একটু ঝাল মুখে দিতেই মুখ জ্বলে যাওয়ার মতো অবস্থা হলো। তাও হালকা কিছু খেয়ে রুমে চলে আসলাম। এসে মোবাইল টিপতেছিলাম, তখন ওই জান্নাত রুমে আসলো। এসে আমার পাশে বসে পড়লো। কিরে, মুখের ভিতর জ্বলতেছে? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। কিরে, ঢাকায় যাবি না? না এখানে পড়ে থেকে মার খাবি, কোনটা? সময় হলে চলে যাব, আপনাকে বলতে হবে না। বাহ, রাগ করে আছিস নাকি আমার উপরে? না, আপনার উপর তো ক্রাশ খেয়ে আছি। তাই নাকি? ওকে, সবাই ক্রাশ খায় আমার উপর, তাদের মধ্যে না হয় তুইও একজন। তাহলে চলেন এখন। তো ক্রাশ যেহেতু আমার বউ, তাই তাকে একটু আদর করে দেই। মানে কি বলতে চাইতেছিস তুই? জান্নাতের হাত দুটো শক্ত করে চেপে ধরে টান দিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর আমি আমার পা দিয়ে জান্নাতের পাগুলো চেপে ধরলাম। ওই তুই কি করতেছিস? ক্রাশকে আদর করব। ছেড়ে দে বলতেছি, না হলে পরে তোর অবস্থা খারাপ করে দিব বলে দিলাম। খাটের কোণা থেকে ওড়না নিয়ে জান্নাতের হাতগুলো বেঁধে দিলাম। তারপর গিয়ে দরজা লাগিয়ে আসলাম। জান্নাতের মুখে ভয়ের ছাপটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তারপর বিছানায় উঠে জান্নাতের পেট থেকে শাড়িটা সরিয়ে দিলাম। ওয়াও, কি সুন্দর পেট আপনার। ওই তুই পেটে হাত দিয়েছিস কোন সাহসে? ওকে হাত দিব না, কিস করব, চলবে? ওই না না না। কে শুনে কার কথা? জান্নাতের পেট চেপে ধরে কয়েকটা কিস করলাম। জান্নাত ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। এবার আর কোথায় কিস করব বলেন? ছাড়া পেলে তোকে মেরেই ফেলবো আমি।
ছাড়ার আগে আমি আপনার যা মান সম্মান আছে তা সব কেড়ে নিব। কথাটা শুনে জান্নাতের চোখ বড় বড় হয়ে গেল। এবার আমার দিকে মায়াবী চোখে তাকালো। এভাবে তাকিয়ে লাভ হবে না, কারণ আপনার ডানা না ভাঙলে আপনার ফরফরানি বন্ধ হবে না। আমি চাই তুই এটা কর, কারণ তুই এটা করলে আমার কাছে হেরে যাবি, আর আমি চাই তুই আমার কাছে হেরে যা। ওকে, আজকের মতো ছেড়ে দিলাম, আমিও দেখে নিব আপনাকে। বলেই হাত পায়ের বাঁধনগুলো খুলে দিলাম। জান্নাত কিছু না বলে রুম থেকে চলে গেল। তারপর কিছুদিন বাড়িতে থেকে জান্নাতকে নিয়ে ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে একটা বাসা ভাড়া নিয়ে নিলাম। পরের দিন দুজনে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেলাম ভার্সিটিতে। সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর মেহেদি ভাইয়ের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিতে লাগলাম। তখন ওই জান্নাত তার বান্ধবীকে পাঠালো আমাকে ডাকার জন্য। তারপর উঠে গেলাম জান্নাতের কাছে। গিয়ে দেখি জান্নাতের হাতে একটা পেপার নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, আমাকে ডেকেছেন কেন? এই পেপারে একটা সাইন লাগবে তোর, তাই। কিসের পেপার? তোর আর আমার ডিভোর্স পেপার। এটাতে সাইন করার ঠিক 6 মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। কি? সাইন কর এটাতে। আমিও তোকে জ্বালাতে বিয়ে করেছি। তোর কি মনে হয় তোর সাথে সংসার করার জন্য? না, আমি বলছিলাম 6 মাস বেশি হয়ে যায় না আপু? ওই চুপ, কে তোর আপু? ও সরি, আসলে মুখ ফসকে বের হয়ে গেছে। যতদিন আমাদের মাঝে বিয়ে রিলেশনটা আছে ততদিন আপু ডাকবি না, বলে দিলাম, না হলে সবাই সন্দেহ করবে। ওকে। কি বলছিলি বল এবার। আসলে 6 মাস এটা তো বেশি সময়। আমি বলছিলাম কি, আমার একজন চেনা উকিল আছে, আপনি চাইলে 3 মাসে ডিভোর্স করাতে পারবো আমি। তোর মুক্তি পাওয়ার জলদি বেশি, তাই না? এই নেন পেপার। পেপারটা হাতে নিয়ে ছিঁড়ে ফেললো। তারপর সেগুলো টুকরো টুকরো করে আমার উপর উড়িয়ে দিল। আমি কি 3 মাসেরটার জন্য ট্রাই করব? চুপ, তোর মুক্তি পাওয়া আমি বের করতেছি। তোর কোনো কিছুই করতে হবে না। আমি 1 বছরের কন্ট্রাক্ট পেপার বানিয়ে আনতেছি। সরি, আর বলবো না। তারপরেও এটা কইরেন না। চুপ, আর একটা কথা বললে সময় বাড়বে, বলে দিলাম। চুপ করে গেলাম। কথা বললে সমস্যা বাড়বে, তাই। গুড, যা এখন। আর আমি যে তোর বউ এটা যেন কেউ না জানে। ওকে। বলেই সেখান থেকে চলে আসলাম। তারপর আবার সেই ক্যান্টিনে এসে বসে গেলাম। রাগে সারা শরীর দিয়ে আগুন বের হইতেছে। উনি কি পাইছে বিয়েটারে? যখন খুশি করবে, আবার যখন খুশি সেটাকে ভেঙে দিবে। ওনার কিছু একটা করতেই হবে, না হলে হবে না। এসব ভেবে ক্লাসে চলে গেলাম। বিকেলে ক্লাস শেষ করে বাহিরে ঘুরে ফিরে রাতে নিজের খাবার নিয়ে বাসায় এসে গেলাম। খাওয়া দাওয়া করে এসে দেখি জান্নাত নিজের রুমে দরজা খোলা রেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি পাশ থেকে চাদর আর বালিশ নিয়ে সোফায় যাওয়ার সময় মনে হলো জান্নাত কাঁপতেছে। কাছে গিয়ে কপালে হাত দিতেই দেখি জান্নাতের গায়ে প্রচুর জ্বর। তাড়াতাড়ি গিয়ে বাটিতে একটু পানি আর একটা কাপড় নিয়ে আসলাম। মাথায় জলপট্টি দিয়ে পাশের ক্লিনিকের ডাক্তারকে আসতে বললাম। উনি এসে চেক আপ করে ওষুধ দিয়ে চলে গেলেন। তারপর আমি ওনার পাশে বসে হালকা হালকা জলপট্টি দিতে লাগলাম আর জান্নাতের ঘুমন্ত চেহারাটা দেখতে লাগলাম। আজকে মনে হয় আবার নতুন করে ক্রাশ খেলাম জান্নাতের উপরে। মেয়েটা সত্যি একটা পরী। আর ঘুমন্ত চেহারাটা কেউ একবার দেখলে সে জীবনেও বলবে না জান্নাত যে এতটা বদরাগী। এসব ভাবতে ভাবতে কখন যে ওনার পাশেই ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালে গালে কারো হাত পরাতে জেগে উঠলাম। তাকিয়ে দেখি জান্নাত আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। কি হলো, মারলেন কেন? আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর সাহস পেলি কোথা থেকে? আসলে আমি ইচ্ছে করে। চুপ, একটা কথা বলবি না। আর আজ থেকে তুই অন্য রুমে থাকবি। তুই একা পেয়ে সুযোগ নিতে চেয়েছিলি। কাল রাতের পর থেকে ওনার ওপর মায়া জমে গেল। জবাব দিতে গিয়ে পারছি না। তাকে ভালোবেসে ফেললাম না তো। এসব ভাবতে ভাবতে রুমে থেকে বেরিয়ে গেলাম। অনলাইনে খাবার অর্ডার করে ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। এসে দেখি খাবার চলে আসছে। তারপর আমি খাওয়া দাওয়া করে জান্নাতের জন্য খাবারগুলো টেবিলে রেখে চলে গেলাম। জানি ওর শরীর ভালো না, তাই ও রান্না করতে পারবে না। তাই খাবার রেখে চলে গেলাম ভার্সিটিতে। দুপুরে ক্যান্টিনে বসেছিলাম, তখন ওই মোবাইলটা বেজে উঠলো। পকেট থেকে বের করলাম। তাকিয়ে দেখি আম্মু কল করেছে, তাই রিসিভ করলাম তাড়াতাড়ি। আম্মু বলো। বৌমার শরীর ভালো না, আর তুই নাকি চলে গেছিস ভার্সিটিতে। এই, তোর বৌমার চেয়ে বড় কি ক্লাসটা হয়ে গেছে নাকি? আম্মু আমি তো। চুপ, আমি কিছু শুনতে চাই না। তুই এখনই বাসায় যা। আর বৌমার শরীর ভালো হওয়ার আগ পর্যন্ত তুই আর কোনো ক্লাস করবি না, আর ভার্সিটিতেও যাবি না, বলে দিলাম। ওকে। আর এক্ষুনি তুই বাসায় যা। আমি বৌমাকে ফোন দিব একটু পরে, বলে দিলাম। ওকে।
বলেই ফোন রেখে দিলাম। তারপর সবাই থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি জান্নাত খাটে শুয়ে আছে আর টিভি দেখতেছে। আপনি আম্মুকে ফোন দিয়ে কি বলেছেন? যা শুনিয়েছিস তোকে তাই বলেছে। আসলে বাসায় তো কেউ একজন থাকা লাগে আমাকে সেবা করার জন্য, তাই ভাবলাম সুস্থ হওয়ার আগ পর্যন্ত তোকেই রেখে দেই। কোনো কিছু না বলে ফ্রেশ হয়ে নিজের সবকিছু নিয়ে পাশের রুমে রেখে দিলাম। ওই হোসেন, একটু শুনে যা তো। কেন? কাজ আছে, তাড়াতাড়ি আয়। ওকে। আমার পায়ের ব্যথা করতেছে, একটু টিপে দিয়ে যা প্লিজ। আমি আপনার পা টিপে দিব? আমি আম্মুকে ফোন দিয়ে বলবো তুই আমাকে সারাদিন কথা শুনিয়েছিস শরীর খারাপ হওয়ায়। আমি হালকা একটু হেসে দিয়ে ওর পাগুলো টিপে দিতে লাগলাম। পরের দিন ভার্সিটিতে গেলাম। অন্য দিনের মতো দিনটা কাটতে লাগলো। দুপুরে জান্নাত হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো। আমার সাথে আয়। কেন? বেশি বকবক না করে আয়। ওকে বলেই সবার সামনে থেকে উঠে জান্নাতের সাথে গেলাম। জান্নাত আমাকে নিয়ে ক্যান্টিনের টেবিলের উপরে উঠে দাঁড়ালো। অ্যাটেনশন গাইস। সবাই জান্নাতের দিকে ঘুরে তাকালো। তোমাদের সবাইকে আজকে একটা কথা বলতে চাই। পাশ থেকে কয়েকজন বলল, কি? আসলে আমি আর হোসেন স্বামী স্ত্রী। এই ছুটিতে আমাদের বিয়েটা হয়েছে, সবাই এটা মাথায় রাখবে। হোসেনের স্ত্রী আছে। জান্নাত নেমে চলে গেল। সবাই জান্নাতের কথাটা শুনে হা হয়ে গেল, বিশেষ করে মেহেদি ভাই। আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। আমিও নেমে মেহেদি ভাইয়ের কাছে গেলাম। কিরে জান্নাত, এটা কি বলে গেল? আমি কিছু বুঝতেছি না। তুই জান্নাতকে বিয়ে করতে গেলি কেন? ভাইয়া আর আম্মুর কথায়। আম্মুর আর ভাইয়ের কথায় বর্তমানে কেউ বিয়ে করে নাকি? আব্বু মারা যাওয়ার পর আম্মু অনেক কষ্ট করেছে, আমাদেরকে মানুষ করেছে, পাশাপাশি কোম্পানির কাজও করতে হয়েছে। তাই আমি চাইনি তাকে কষ্ট দিতে। আম্মু যা করে আমার ভালোর জন্যই করে। আর এখানে সবকিছু বলেছি আমি, কিন্তু জান্নাত সবটা এমনভাবে সাজিয়েছিল যে আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে হয়েছে। ওকে, আচ্ছা প্রথম থেকে আমাকে সব খুলে বলতো। আর বলো না, সবকিছু খুলে বললাম মেহেদি ভাইকে। সব শুনে উনি মাথায় হাত দিল। এখন ওনার মুখে কোনো কথা নেই। তো এখন কি করবি? ও তো 1 বছর তোর জীবনটা শেষ করে দিবে। কি করবি এখন? ভাইয়া, উনি এই ভার্সিটিতে আছে আর 5 মাস, তাই এই কয়েকদিন সাবধানে থাকতে হবে। আচ্ছা, তুই বিয়েটা না হয় করেছিস তোর আম্মুর কথায়, তাহলে ওর টর্চারগুলো সহ্য করতেছিস কেন? 2টা কারণে সহ্য করতেছি। কারণগুলো কি কি? প্রথমত, আম্মুকে কিছুদিন বুঝতে দেওয়া যাবে না যে জান্নাতের আর আমার মাঝে কি চলতেছে। দ্বিতীয় কারণ, জান্নাতকে উড়ার সময় দিতেছি। যখন সে চিল পাখির মতো আকাশের কাছাকাছি চলে যাবে, তখন ওই টান দিয়ে মাটিতে ফেলবো। তখন বুঝবে হুসাইন কি জিনিস। মানে হলো চড়ুই পাখি থাকে মাথার উপরে, তাকে 1000 বার মাটিতে ফেললেও তার কিছুই হবে না। কিন্তু চিল পাখি থাকে আকাশে, তাকে একবার মাটিতে ফেলতে পারলে তার উপর উড়ার ক্ষমতা থাকে না। তাই চড়ুই পাখিটা উড়তে উড়তে চিল পাখির জায়গায় যাক, তারপর না হয় টান দিয়ে মাটিতে ফেলে দিব। তুই ভিলেনে সারা জীবনে থাকবি? জান্নাত ভাবতেছে আমি ওর দাস হয়ে যাচ্ছি, কিন্তু ও জানে না নিজের বিপদটাকে টানতেছে। আগে কি করতে চাইছিস? জান্নাতকে আপাতত আমার মায়ায় ফেলতে হবে, যেভাবেই হোক। তারপর ওর তেল বাইর করব আমি। আমাদের কোনো রকম হেল্প লাগলে বলিস, ওকে সাহায্য করতে আমরা আছি তোর পাশে। সেটা তো জানি। আচ্ছা, আমার জানা মতে তোর লাইফ তো মারিয়া নামের একটা মেয়ে আছে, তার কি হলো? কি আর হবে, মারিয়াকে কিছুদিন ভুলে থাকতে হবে। জান্নাতের কাছ থেকে ডিভোর্স পাওয়ার পর মারিয়াকে বিয়ে করে ফেলবো। মারিয়া তখন বিয়ে করতে রাজি হবে তো? তুই বিবাহিত জেনেও? মারিয়া আমার আর জান্নাতের ব্যাপারে সব জানে, সো এসব নিয়ে টেনশন করো না। আর জান্নাত ছাড়া কি দুনিয়াতে মেয়ের অভাব আছে নাকি যে বিয়ে করতে পারবো না? তাও ঠিক, তুই তো চাইলে কয়েকটা বিয়ে করতে পারবি, কারণ তোর সেই ট্যালেন্ট আছে। ধুর, বাদ দাও তো এসব কথা। ওকে, তা কি করবি এখন? এখন বাসায় চলে যাব, ভালো লাগছে না। থাকো, আমি গেলাম, কালকে কাজ আছে বলেই সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। সন্ধ্যায় ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি জান্নাত আমার দিকে তাকিয়ে আছে। দুপুরে আমাকে না বলে ভার্সিটি থেকে চলে আসলে কেন? এমনি। আর আপনাকে কারণ বলতে হবে নাকি? বলতে হবে নাকি কোনো মেয়ের সাথে লুচ্চামি করতে এসেছিলি? ঠিকই বলছেন। চুপ, বেশি বকবক করবি না, কারণ এই বাসাতে শুধু আমার রাজত্ব চলবে। যা বলবো তার উত্তর দিবি শুধু। তাহলে আপনার বাসায় আপনি থাকেন, আমি চলে যাই মেসে। যা, আমি বেশি না।
আম্মুকে বলবো শুধু। আম্মুকে কষ্ট দিতে চাই না বলে আপনাকে সহ্য করতেছি, না হলে আপনার অবস্থা আগের মতো করতাম। কিভাবে করলি? এটা তো ভার্সিটি না যে আমাকে হারিয়ে দিবি, এটা সংসার। আর সংসারে বড় বড় ভিলেনরাও রাজত্ব করতে পারে না, কারণ সংসারে রাজত্ব চলে মেয়েদের। 1 বছর যা বলি তাই কর, না হলে সারা জীবনের জন্য জ্বালাতে থাকবো বলে দিলাম। এই জন্যই তো ছাড় পাচ্ছেন, না হলে এমনিতে তো আমার একটা চুলও ছিঁড়তে পারবেন না। কেন মারিয়ার কাছ থেকে তোকে কেড়ে নিলাম না? এটাতে শিক্ষা হয়নি তোর? মারিয়া 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 কি হলো, হাসছিস কেন? না এমনি বলেই মনে মনে ভাবতে লাগলাম, কোথায় থেকে আর কেড়ে নিতে পারলেন? আপনি আমাকে ছেড়ে দিলে আমি মারিয়াকে বিয়ে করে ফেলবো, আর মারিয়া এমনিতেও জানে আপনি কেন আমাকে বিয়ে করেছেন, তাই মারিয়াকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা কি জানেন, মারিয়া নেক্সট বেসেই ভার্সিটিতে উঠবে, আর আপনি ভার্সিটি থেকে চলে গেলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সো যা করার এই কয়েকদিন করে নিন, না হলে পরে আর পাবেন না আমাকে। মনে মনে ভাবছি, এসব ভাবছিলাম তখন জান্নাত ডাক দিল। কিরে, ভাবনার সাগরে ডুব দিলি নাকি? যা করবি আজ থেকে সব বলবি, না হলে তোর খবর করে ছাড়বো বলে দিলাম। ওকে, বাসায় রান্না করার মতো কেউ নেই, তাই রাতে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে আরামে একটা ঘুম দিলাম। আজকে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসলাম। এসে ক্যান্টিনে বসেছিলাম, তখনই আমার ক্লাসমেট একটা মেয়ে আসলো। মেয়েটা কিছুদিন ধরে আমাকে ফলো করতেছিল। মেয়েটা দেখতে একদম পরীর মতো। আজকে কি বলতে এসেছে কে জানে। আপনাকে একটা কথা বলার ছিল। বলেন। তোমাকে আমার খুব ভালো লাগে। কি? তোমাকে বলবো ভাবছিলাম, আজকে কেউ নেই, তাই ভাবলাম আজকে বলে দিই। আমি যে বিবাহিত সেটা আপনি জানেন না? জানি, কিন্তু ওই আপুটা যে আপনার উপর প্রতিশোধ নিতে বিয়ে করেছে সেটাও আমি বুঝি। ওর কথা শুনে আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমি চাইলে আমার সাথে রিলেশনে থাকতে পারো। মনে মনে ভাবলাম জান্নাতকে একটু সাহায্য করা দরকার, তাই আমিও বললাম এমনিতেও জান্নাতের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। তাহলে চলো বিকেলে কোথাও কফি খেয়ে আসি। অবশ্যই, বলো কোথায় খেতে যাবে? কফি হাউসে। খেলে কেমন হয়? ওকে, সময় মতো চলে আসেন। বলেই সেখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর মেহেদি ভাই সহ সবাই চলে আসলো। জান্নাতকেও দেখলাম ভিতরে যেতে, দেখে হালকা একটু হাসলাম। সবাইকে নিয়ে আড্ডা দিতেছিলাম, তখন ওই জান্নাত এসে সামনে দাঁড়ালো। তাকিয়ে দেখি রাগে চোখ মুখ লাল হয়ে আছে। রেগে আছেন কেন? কিছু বলবেন নাকি? জান্নাতের মুখে কোনো কথা নেই। হঠাৎ ঠাস করে গালে একটা চর বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তুই নীলাকে কি বলেছিস? নীলাটাকে? ও, একটু আগে রোম্যান্সের কথা বলে এখন ভুলে গেছিস? নীলা কে? সরি, কার সাথে রোমান্টিক কথা বললাম? এই যে এই মেয়েটার সাথে। ও, ওর নাম নীলা। নাইস নেম। নাইস নেম কথাটা বলার সাথে সাথে জান্নাত আরেকটা চর গালে বসিয়ে দিল। গালে হাত দিয়ে ওনার দিকে তাকিয়ে দেখি রাগটা বেড়ে আছে, কিন্তু সবার সামনে এভাবে চর মারায় আমার কেমন যেন লেগে উঠলো। বাসায় বউ থাকতে অন্য মেয়ের সাথে রোম্যান্স করতে লজ্জা করে না তোর? বাসায় বউ আছে মানে? আপনি বউ পেলেন কোথায়? কেন, আমি তোর কি হই? আপনি বলেন তো, আজ পর্যন্ত বউ হওয়ার মতো কোন কাজ করেছেন? এই পর্যন্ত আমাকে শান্তিতে একটা মিনিট থাকতে দিয়েছেন? আপনার থেকে ইন্ডিয়া পাকিস্তানের শত্রুতা ভালো। কথাগুলো শুনে জান্নাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি উঠে চলে যাওয়ার ভাব করে জান্নাতের পিছনে গিয়ে মেহেদি ভাইকে চোখ টিপ দিয়ে ইশারায় বুঝালাম আগুনে পেট্রোল দিতে। তারপর সেখান থেকে চলে গেলাম আর ভাবলাম, জান্নাত তুমি নিজেও জানো না তোমাকে ভবিষ্যতে কতটা জ্বালাবো আমি। আপাতত মায়ায় ফেলবো, তারপর বাকিটা দেখবে তুমি। তারপর ক্লাস না করে বাসায় চলে আসলাম। শরীরটা বেশি ভালো না, তাই দুপুরে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। সন্ধ্যায় জান্নাতের ডাকে ঘুম ভাঙলো। কি হলো, ডাকছেন কেন? বাহিরে আকাশ খারাপ হইতেছে, রাতে খাবার জন্য কিছু গিয়ে নিয়ে আয়। ঘুম না ভাঙিয়ে অনলাইনে অর্ডার করে দিলে তো পারতেন। চুপ, বেশি কথা বলবি না, যাওয়ার লাগবে না তোর। বলেই মুখ বাঁকিয়ে রুম থেকে চলে গেল। ঘুমটা ভেঙে দিয়ে গেছে, তাই আর ঘুম ধরলো না। তাই উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলাম। এসে দেখি মহারানী টিভি দেখতেছে। পানি খেয়ে আমি রুমে চলে আসলাম। আকাশের অবস্থা খারাপ হতে চলেছে, মনে হয় রাতে ঝুম বৃষ্টি হবে বা তুফান হবে। আমি এসব চিন্তা বাদ দিয়ে পড়তে বসে গেলাম। কিছুক্ষণ পর শুরু হয়ে গেল আকাশের গর্জন করা। এখন পড়তে অনেক ভালো লাগছে। হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। কি হলো, এইখানে দাঁড়িয়ে আছেন কেন?
আজকে তোর সাথে পড়তে বসবো। কেন? এমনি, বেশি কথা না বলে নিজের কাজ কর। তারপর আমি নিজের পড়ায় মন দিলাম। জান্নাত আমার উল্টো পাশের চেয়ারটায় বসলো। কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করলাম আকাশ গর্জন দিলে জান্নাত কেঁপে উঠছে। বুঝে গেলাম জান্নাত আকাশের গর্জনগুলো খুব ভয় পায়, তাই আমার পাশে পড়তে বসেছে। জান্নাত বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু মনটা এখনো বাচ্চাই রয়ে গেল। এসব ভেবে মনে মনে হালকা হেসে আমি আবার পড়ায় মন দিলাম। হঠাৎ জান্নাত বলে উঠল, তোর হাতটা একটু ধরতে পারি? কি? তোর হাতটা একটু ধরতে দিবি? হাত ধরবেন কেন? এমনি, ধরতে দিবি কিনা তাই বল। খারাপ মতলব না থাকলে ধরতে পারেন। তোর প্রতি খারাপ মতলব কোনো দিন হবেও না আমার। জান্নাত বলেই আমার হাতটা ধরলো। এই প্রথম আমার হাতে হাত রেখেছে জান্নাত। এটার ফিলিংসটাই আলাদা, যা ভাষায় বোঝানো যাবে না। পড়তেছিলাম আর খেয়াল করতে লাগলাম আকাশ যখন ওই গর্জন দেয়, জান্নাত তখনই আমার হাতটাকে জোরে আঁকড়ে ধরে, তারপর আবার নর্মালভাবে ধরে থাকে। জান্নাত হয়তো মেঘের গর্জনকে অনেক ভয় পায়। পড়া শেষ করে গিয়ে দুজন খেয়ে নিলাম, তারপর রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর জান্নাতও এসে আমার পাশে শুয়ে পড়ল। কি হলো, আপনি এখানে এভাবে শুয়ে পড়লেন কেন? এমনি, বেশি কথা না বলে ঘুমা। আপনি এখানে থাকেন, আমি সোফায় গিয়ে ঘুমাই। তোকে সোফায় যেতে বলেছি আমি? চুপচাপ যেখানে আছিস সেখানে ঘুমা, আর মাঝে এই কোলবালিশ থাকবে। ওকে বলেই শুয়ে পড়লাম। জান্নাত কি করতে চাইতেছে দেখা দরকার, তাই চুপ করে ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। এভাবে প্রায় আধ ঘন্টা শুয়ে থাকার পর হঠাৎ জান্নাত বলে উঠল, হুসাইন, তোকে একটা কথা বলার ছিল। আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম। কি রে, তুই কি ঘুমিয়ে গেছিস? তাও কোনো উত্তর দিলাম না। তারপর জান্নাত আর কোনো কিছু না বলে আস্তে আস্তে আমাকে জড়িয়ে ধরলো। আমি অবাক হয়ে গেলাম ওনার এমন কাণ্ড দেখে। চুপচাপ কিছুক্ষণ শুয়ে রইলাম। জান্নাত আমাকে জোরে চেপে ধরে আছে। প্রায় 10 মিনিট পর মনে হলো ওর হাত পা একটু লুজ হয়েছে, মানে জান্নাত ঘুমিয়ে পড়েছে। আমি শিওর হওয়ার জন্য আস্তে করে জান্নাতকে বললাম, ওই আপনি এভাবে জড়িয়ে ধরেছেন কেন? জান্নাতের কোনো সারা শব্দ নেই। বুঝলাম পাগলিটা ঘুমিয়েছে। আস্তে করে চোখ খুলে জান্নাতের দিকে তাকালাম। রুমের ভিতরের হালকা আলোয় জান্নাতকে যা লাগছে না, একটা পরীকেও সে হার মানিয়ে দিবে। আমি ওনার দিকে হা করে তাকিয়ে রইলাম। ওনার এভাবে জড়িয়ে ধরা দেখে আমার নিয়ত উল্টাতে লাগলো। পরে ভাবলাম কারো সুযোগ নেওয়াটা ঠিক না, তাই সব চিন্তা বাদ দিয়ে জান্নাতের নিষ্পাপ মুখটা দেখতেছি। নিজের ক্রাশ যখন জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে, তখন অনুভূতিটাই আলাদা কাজ করে। এমন লাগছে যেন পৃথিবীটা হুমড়ি খেয়ে আমার বুকের উপর শুয়ে আছে। এরকম নানা রকম কথা ভাবছিলাম আর জান্নাতকে দেখতেছিলাম। কতক্ষণ তাকিয়েছিলাম তার দিকে তা মনে নেই। সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। শরীর কেন জানি মনে হলো নাড়তে পারছি না। মনে হচ্ছে কেউ আমার হাতগুলো বেঁধে রেখেছে। তাই নিজের অবস্থান দেখার জন্য নিজের শরীরের দিকে তাকালাম। তাকিয়ে বড়সড় একটা ধাক্কা খেলাম, কারণ জান্নাতের কোলবালিশটা নিচে পড়ে আছে। জান্নাত আমাকে কোলবালিশ ভেবে আমার গায়ের নিচে একটা হাত এবং উপরে আরেকটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছে, আর এক পা আমার উপরে তুলে দিয়ে ঘুমিয়ে আছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, তাই ফু দিলাম সেগুলো ঠিক হওয়ার জন্য। আর তখনই জান্নাত সজাগ হয়ে গেল। আপনার কোলবালিশ আমি না, আপনার কোলবালিশ নিচে পড়ে আছে। জান্নাত নিজের দিকে খেয়াল করে আহ করে নিজেকে ছাড়িয়ে নিল। তুই আমার কাছে আসলি কেন? সরি, কাছে আমি না, আপনি এসেছেন। এই পাশে আমি শুয়েছিলাম, আর আপনি রাতের অন্ধকারে একটা ছেলেকে একা পেয়ে সুযোগ নিয়েছেন। জান্নাত কিছুই বলল না। সত্যি করে বলেন, কি কি করেছেন আমার সাথে? কি কি করেছি মানে? তোর কি মনে হয় তোর মতো খারাপ ছেলের সুযোগ নিব আমি? সেটাই তো ঘুম থেকে উঠেই দেখতে পেলাম। চুপ, বেশি কথা বলবি না। যা এখন গিয়ে কফি বানিয়ে নিয়ে আয়। যাচ্ছি বলেই উঠে কফি বানাতে চলে গেলাম। বাহিরে হালকা বৃষ্টি আছে, তাই কফি হলে সেই লাগবে, এই ভেবে কফি বানিয়ে নিলাম। কফি নিয়ে এসে দেখি জান্নাত আবার ঘুমিয়ে গিয়েছে, তাই ডাক দিলাম উঠার জন্য। কি হলো, ডাকতেছিস কেন? কফি নিয়ে এসেছি, রেখে গেলাম, মন চাইলে খেয়ে নিয়েন। ভার্সিটিতে আজকে যেতে ভালো লাগছে না, তাই কফিটা খেয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত কফি খাচ্ছে। তারপর জান্নাত গিয়ে ফ্রেশ হয়ে এসে নিজের মতো করে গল্পের বই পড়তে লাগলো, আর আমি অনলাইনে খাবার অর্ডার করে দিলাম। যেহেতু বৃষ্টির কারণে আর ভার্সিটিতে যাওয়া হয়নি, তাই দিনটা বারান্দায় গিয়ে বসে বসে পার করতে লাগলাম। তখন ওই মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল আসলো, তাই রিসিভ করলাম। কে সেটা জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কে? কালকে প্রপোজ করলাম আর আজকেই ভুলে গেলেন?
ও নীলা। সরি, কালকে জান্নাত আপু কার থেকে যেন আপনাকে প্রপোজ করার কথাটা শুনে আমাকে নিয়ে যায় আপনার কাছে, তারপর আপনার সাথে এসব সিন ক্রিয়েট করে। জান্নাত তো একটা পাগলি, ওর কথায় আমার খারাপ লাগে না। জান্নাতের তো বুদ্ধি একটু কম। কালকে বিকেলে কফি খেতে আসলেন না কেন? আরে কালকে জান্নাত অনেক প্রেসারে রেখেছিল, তাই আসতে পারেনি। কি বলেন আপনি? ঠিক আছেন তো? আরে হ্যাঁ, ওই ডাইনিটা আমার কিছুই করতে পারেনি। নিজের বউকে কেউ ডাইনি বলে নাকি? এটা বউ না রাক্ষসী বলেই বারান্দার দরজায় তাকাতেই চোখ কপালে উঠে যায়, কারণ দরজায় জান্নাত দাঁড়িয়ে আছে। কি বলবো ভেবে পাচ্ছি না। তখন ওই নীলাকে ঝাড়ি দিয়ে বললাম, আমার এটা বউ না রাক্ষসী সেটা তোমার থেকে জানতে হবে, ফোন রাখো। তারপর ফোনটা কেটে দিয়ে জান্নাতের দিকে ফিরে তাকিয়ে ভালো সাজার জন্য বলে উঠলাম, একটা মেয়ে আপনাকে রাক্ষসী বলতেছিল, তাই ইচ্ছা মতো ঝেড়ে দিয়েছি। ও তাই নাকি? তা কি বললো আমার নামে? ওই তো মেয়েরা রাগ করলে যা গালি দেয় আর কি। ও নিশ্চয়ই বলেছে ওই ডাইনিটা আমার কিছুই করতে পারেনি, এই রকম কিছু নিশ্চয়। বুঝে গেলাম, সব শুনে ফেলেছে। তাই এবার মার খাওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে। তাই কি করব ভাবতেছি। তখন জান্নাত বলে উঠল, কিরে মন পড়তেছে নাকি? বলেছিল মেয়েটা মনে করিয়ে দিও। পরে তো আছেই, কিন্তু ওই মেয়েটা আপনার নামে একটা কথা বলেছে যেটা আমি আপনাকে বলতে পারতেছি না। কেন, কি বলেছে? বললে তো আপনি রেগে যাবেন। তোকে না বলতে বলছি। আপনার নাকি বিয়ের আগে আরেকটা ছেলের সাথে রিলেশন ছিল, আপনি আমাকে ঠকালেন। কিসব যাতা বলছিস? মুখ সামলে কথা বলবি বলে দিলাম। মেয়েটা বলেছে আপনার ল্যাপটপে ইমেলগুলো চেক করলেই সবকিছু বের হয়ে যাবে। ওই মেয়েটার সাহস কি করে হয় আমার নামে মিথ্যে বলার? মেয়েটা মিথ্যা বলেছে না সত্যি সেটা তো আপনার ল্যাপটপের ইমেল দেখলেই বোঝা যাবে। মানে তুইও আমাকে বিশ্বাস করতেছিস না? কিভাবে করব? আপনি কি মনমোহন সাধু নাকি যে বিশ্বাস করব? আর যদি ল্যাপটপে এমন কোনো কিছু না থাকে তাহলে আপনি সেটা একবার দেখালেই পারেন। ওকে আয় তুই আমার সাথে আমার রুমে, আমি দেখাচ্ছি তোকে। ওকে চলেন বলেই ওনার পিছন পিছন যেতে লাগলাম। যখন উনি আমার রুম থেকে বের হলেন তখন আমি ঠুস করে দরজা লাগিয়ে দিয়ে নাগিন ড্যান্স দিতে লাগলাম। ওপাশ থেকে জান্নাত দরজা ধাক্কাচ্ছে, ডাকতেছে, কিন্তু কে আর কাকে পায়। আমি তো জান্নাতকে বোকা বানিয়ে সেই খুশি। ওই পাশ থেকে জান্নাত বলতেছে, ওই হুসাইনের বাচ্চা দরজা খোল, না হলে পরে তোর অবস্থা খারাপ করে দিব বলে দিলাম। তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। ভালোই ভালোই খুল বলছি। আমি কোনো কিছু না বলে খাটে গিয়ে শুয়ে শুয়ে মোবাইলে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর সবকিছু ঠান্ডা হয়ে গেল। আজকে বের হওয়া যাবে না, না হলে মার্ডার হয়ে যেতে পারি। তাই রুমে বসে থাকাই ভালো। দুপুরে না খেয়েই রুমে বসে আছি। বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, বাহিরে যাওয়া যাবে না। অবশেষে দুপুরের একটু পরের দিকে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো গালে কারো শীতল স্পর্শে। চোখ খুলে তাকিয়ে দেখি জান্নাত সামনে বসে আছে। হালকা একটু হেসে আবার ঘুমাতে যাব, তখন ওই সব কিছু মনে পড়ে গেল। লাফিয়ে উঠতে গিয়ে পারলাম না। তাকিয়ে দেখি আমার হাত আর পাগুলো জান্নাতের একটা ওড়না দিয়ে বেঁধে রেখেছে। পাশে তাকিয়ে দেখি জান্নাত কতগুলো লিপস্টিক নিয়ে বসে আছে। মানেটা বুঝতে পারলাম না, ও আমাকে না মেরে এভাবে লিপস্টিক নিয়ে বসে আছে কেন? আরে বাবু তোমার ঘুম ভেঙেছে? এই বাবুকে আর আমাকে এভাবে বেঁধে রাখছেন কেন? ওলে ওলে আমার বাবুটা রাগও করে দেখি। কেন মনে নেই কি করেছিস? সরি, আসলে আমি তখন সেলফ ডিফেন্সের জন্য ওইগুলো বলেছিলাম। তা এখন তো কোনো ডিফেন্সই করার অবস্থা তোর নাই। বললাম তো সরি, আগে সবকিছু ভুলে যান না প্লিজ। রাক্ষসী আর ডাইনিরা তাদের অপমান সবকিছু এত তাড়াতাড়ি ভুলে যায় না। তারপর জান্নাত তার ফোনটা বের করে আমার কয়েকটা ফটো তুললো। তারপর নিজের ঠোঁটে আবার লিপস্টিক লাগালো, লাগিয়ে আমার গালে চুমু দিতেছে, এমনভাবে ছবি তুলতেছে। ওই আপনি কি করতেছেন? যা করতেছি চুপচাপ মেনে, তাহলেই 5 মিনিট পরে মুক্ত করে দিব। রাজি থাকলে বল। ওকে। তারপর আমি চুপচাপ শুয়ে রইলাম আর জান্নাত কয়েকটা সেলফি তুলে সব বাঁধন খুলে দিল। শোন, গিয়ে একবার আয়নায় মুখটা দেখে নে, না হলে পরে সমস্যা হবে। উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজের মুখটা দেখে নিজেই ভয় পেয়ে গেলাম, কারণ মুখের কমপক্ষে 20 জায়গায় জান্নাত চুমু দিয়েছে আর তার লিপস্টিকের দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই জন্য এতগুলো লিপস্টিক এনে রেখেছিল ডাইনিটা। তখন ওই ফটো তোলার কথাটা মনে পড়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি আপু আমার বিছানায় শুয়ে আছে। আমি বেরোতেই বলে উঠলো, কিরে কেমন লাগলো শখটা? আগে বলেন আপনি এতগুলো ছবি তুললেন কেন? আমি আমার বাবুটার ছবিও তুলতে পারবো না? এসব অ্যাক্টিং বাদ দিয়ে আসল কথা বলেন।
ছবিগুলো কেন তুলেছেন? যেন কোনো মেয়ে তোকে প্রপোজ করতে না পারে, আর করলেও এগুলো দেখালে মেয়ে যা বোঝার বুঝে যাবে। জান্নাতের কথা শুনে মাথায় হাত দিয়ে ফেললাম। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ওনার ভিতর তো আগুনে ভরা। কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। শোনো বাবু, এরপর থেকে কারো প্রপোজ একসেপ্ট করার আগে আজকের দিনটার কথা মনে রেখো, ওকে বাবু? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আর নীলাকেও তোর সাথে তোলা সেলফিগুলো পাঠিয়ে দিয়েছি, তোকে কাছে পেলে জানে মেরে দিবে বলেছে। আপনি কেন আমার পিছনে লেগে থাকেন? তুই যে আমাকে জ্বালিয়েছিস, তাই আমি একটা বছর তোকে জ্বালাবো। আর কিছুই বললাম না। পরের দিন সকালে জান্নাত নিজের মতো করে ভার্সিটিতে চলে গেল, আর আমি নিজের মতো করে ভার্সিটিতে চলে গেলাম। সারাদিন ভালোই দিন কাটলো। লাস্ট ক্লাস করতেছিলাম, তখন ওই সাইলেন্টে থাকা ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি জান্নাত ফোন দিয়েছে। এক রুম থেকে অন্য রুমে ফোন দিতেছে কেন? বিরক্তি নিয়ে বাহিরে এসে ফোনটা রিসিভ করলাম। কি হলো, এখন ফোন দিয়েছেন কেন? তোকে ফোন দেওয়া ছাড়া তো আমার আর কাজ নেই, তাই ফোন দিয়েছি। তুই এখন বাসায় আয়। একটু পরে ক্লাস শেষ হবে, তখন চলে আসবো। তোর ভাইয়া এসে দেখুক তুই আর আমি দুজন আলাদা রুমে থাকি, তারপরে সে তুই ওনাকে বুঝতিস। মানে তোর ভাইয়া আজকে আসতেছে ঢাকায়, আর উনি এসে আমাদের এখানে থাকবে। সব তাড়াতাড়ি বাসায় আয়। বলেই জান্নাত ফোনটা কেটে দিল। কি করব কিছুই বুঝতেছি না। তাড়াতাড়ি ভার্সিটি থেকে বাসায় চলে গেলাম। গিয়ে আমার রুমে সবকিছু জান্নাতের রুমে নিয়ে গুছিয়ে রাখলাম, আর জান্নাত পুরো রুমটাকে গুছাতে ব্যস্ত। সবকিছু গুছিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করে বাহিরে আসতেই খেয়াল করলাম জান্নাত কারোর সাথে কথা বলতেছে। বুঝতে বাকি রইল না, ভাইয়া চলে এসেছে। রেডি হয়ে বাহিরে গিয়ে দেখি ভাইয়া বসে বসে টিভি দেখতেছে, আর জান্নাত কফি বানাচ্ছে। তারপর ভাইয়ার সাথে কৌশল বিনিময় করে দুজনে বসে টিভি দেখতে লাগলাম। তখন ওই জান্নাত বলল, আপনিও কি কফি খাবেন? ভাইয়ার কফি ফেভারিট, আর এটাকে জিজ্ঞেস করা লাগে নাকি? আমি ভাইয়ার কথা না, আপনাকে জিজ্ঞেস করেছি। আমাকে? জান্নাতের মুখে আপনি শুনে জীবনের সবচেয়ে বড় শখ খেলাম। একটু আগেও তুই তুকারি করতেছিল, আর এখন আপনি? বাহ, উনি তো অ্যাক্টিং এ মাস্টার পাস। কিরে, খাবি কিনা বল? হ্যাঁ, আমার জন্য হালকা একটু বানিও। ওকে। রাতে খাবারের জন্য বাহির থেকে গিয়ে কিছু নিয়ে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আর ভাইয়া চলে গেলাম ছাদে। সবার খোঁজ খবর নিয়ে নিচে চলে আসলাম। এসে দেখি জান্নাতও বসে আছে আমাদের জন্য। তুমি ঘুমাওনি? না, আপনারা সজাগ তাই আর ঘুমাইনি। জান্নাত, তোমরা গিয়ে ঘুমিয়ে যাও। আপনি না হয় ভাইয়ের সাথে ঘুমিয়ে যান। হুসেইন, আমার সাথে থাকা লাগবে না, তোমরা যাও, গিয়ে ঘুমিয়ে যাও, সকালে দেখা হবে। গুড নাইট। বলেই ভাইয়া রুমে চলে গেল। জান্নাত আর আমি চলে গেলাম আমাদের রুমে। কিরে, তোর সাহস তো কম না, তুই আমাকে তুমি করে বলিস? আপনি কি চান আমি ভাইয়ার সামনে আপনি করে বলি? তারপর ভাইয়া জিজ্ঞেস করলে আমি সব সত্যি বলে দেই। তারপর ভাইয়া আমার কথা চিন্তা করে আপনার থেকে ডিভোর্স নিয়ে দিবে। ওই, তোর কাছ থেকে এত কথা শুনতে চাইছি আমি। তাহলে এখন যেটা বলবো সেটা মেনে নেওয়াই আপনার জন্য বেটার। ভাইয়া চলে যাওয়ার পর তোকে বোঝাবো কত ধানে কত চাল। আগে এটা বলেন, আপনি আমাকে আপনি আপনি করে বলতেছেন কেন? মন চাইতেছে তাই। তোকে বলতে হবে নাকি? না, এমনি আর কি। যা সোফায় গিয়ে ঘুমিয়ে পড়, সকালে বেঁচে থাকলে দেখা হবে। জান্নাত শুয়ে পড়ল, আমিও বালিশ এনে সোফায় ঘুমিয়ে পড়লাম। এভাবে কয়েকদিন কেটে গেল। যতই দিন যাচ্ছে জান্নাতের অত্যাচার ততই বাড়তেছে। কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না, কোনো মেয়ের দিকে তাকাতে পারি না। কেউ প্রপোজ করলে জান্নাত তার তোলা ছবিগুলো মেয়েটাকে দেখায়, ব্যাস জায়গায় সব শেষ। এসবের কিছু একটা হাল করতে হবে ভাবতেছি। তখন ওই মাথায় একটা আইডিয়া আসলো, তাই মেহেদি ভাইকে ফোন দিলাম রাতে, দিয়ে সব কিছু বলে দিলাম। সকালে ভার্সিটিতে গিয়ে মেহেদি ভাইদের নিয়ে বসে অপেক্ষা করতে লাগলাম কখন জান্নাত আসবে। জান্নাত আসলেই গেট থেকে একজন ইশারা দিবে, তারপর আমরা আমাদের কাজ শুরু করব। 10 মিনিট পর গেট থেকে ইশারা করলো জান্নাত আসতেছে। সবাই জান্নাতের যাওয়ার রাস্তায় উল্টো দিকে মুখ করে বসলাম। জান্নাতকে আমাদের কাছে আসতেই মেহেদি ভাই বলে উঠলো, আচ্ছা হুসাইন, তুই জান্নাতের এত অত্যাচার সহ্য করতেছিস কেন? সত্য বলবো নাকি মিথ্যা? সত্য করে বল। কারণটা হলো আমি জান্নাত আপুকে ভালোবেসে ফেলেছি। কি, তোর মাথা ঠিক আছে? তুই জান্নাতকে ভালোবেসে ফেলেছিস? জান্নাত আপু একটু রাগী, তবে মনটা একদম পবিত্র। ওনাকে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই নাকি? তা বলেছিস কখনো জান্নাতকে? তোমার মাথা ঠিক আছে?
আপুকে বললে তো উনি আমাকে জানে মেরে দিবে। জান্নাত আমাদের পিছনে আছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য গেটের কাছে থাকা ছেলেটাকে চোখ দিয়ে ইশারা করলাম। ছেলেটা হ্যাঁ সূচক উত্তর দিল। ব্যাস, আবার অ্যাক্টিংয়ে চলে গেলাম। তাহলে এখন কি করবি? কি আর করব, এই কয়েক মাসে যদি উনি আমাকে ভালোবাসে তাহলে বংশের বাতি জ্বালাবো, না হলে কোনো কিছু করার নেই। জান্নাত তো তোর বউ, তুই ওর কাছে স্বামীর অধিকার চাইলেও পারিস। ভাই, এসব অধিকার তখনই আদায় করা যায় যখন স্ত্রীর অনুমতি থাকে। তাছাড়া জোর করলে শরীর পাওয়া যাবে, মন পাওয়া যাবে না। আর আমার দরকার তার মনটা। তাও তুই একবার বলে দেখ, কে জানে হয়তো জান্নাতও তোকে ভালোবাসে। এটা হতেই পারে না, কারণ উনি শুধু প্রতিশোধ নিতে বিয়েটা করেছে, আর সেখানে আমি ওনাকে ভালোবেসে ফেসে গেছি মেহেদি ভাই। এখন কি করব বুঝতেছি না। কি আর করবি, আল্লাহ আল্লাহ কর যেন জান্নাতের মনে তোর জন্য ভালোবাসা জন্মায়। তারপর সবাই মিনিট খানেক চুপ থাকার পর ছেলেটা ইশারায় বলল জান্নাত চলে গেছে। ব্যাস, প্ল্যান সাকসেসফুল। তুই এগুলো করতেছিস কেন? ওনার জ্বালানোটা আর সহ্য হচ্ছে না, তাই ওনাকে এবার আমি জ্বালাবো। বলেছিলাম না ওনাকে আমার মায়ায় ফেলবো, এখন সেই সময়টা এসে গেছে। তারপর দেখাবো আমাকে জ্বালানোর মজাটা। তারপর ওনারা হালকা হাসলেন। ওই দিনের মতো ক্লাস করে আমি আগে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসেছিলাম। হঠাৎ পিছন থেকে কারোর গলার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি জান্নাত হাতে দুটো কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আপনি কখন এলেন? একটু আগে। উনি আমার দিকে তাকাচ্ছেন না, আর চোখে তাকাচ্ছে। বুঝলাম নজর মিলাতে পারছে না, তার মানে প্ল্যান কাজ করতেছে। ও, তা হঠাৎ কফি নিয়ে আসলেন আমার জন্য, কি মনে করে? এমনি মন চাইলো তাই নিয়ে আসলাম। বলে উনি কফির মগটা আমার হাতে দিয়ে চলে গেল। হালকা হেসে আমি কফি খেতে শুরু করলাম। তারপর এভাবেই কাটতে লাগলো দিনগুলো। কিছুদিন যাওয়ার পর থেকে জান্নাত আপু ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দেয়। পরীক্ষা সামনে, তাই আমিও এটার সুযোগ নেই। আপুকে রুটিন অনুযায়ী ডেকে দেওয়া, ওনার জন্য কফি বানিয়ে দেওয়া, ওনার খাওয়া দাওয়া নিয়ে একটু মাথা ঘামানো, এসবে পুরো মনোযোগ দিতে লাগলাম। আর তাই কিছুদিন ধরে উনি আমার সাথে কোনো খারাপ আচার আচরণ করেন না। কেমন যেন বদলাতে লাগলেন উনি। আমার চোখের দিকে চোখ মিলান না উনি। কেন জানি মনে হয় উনি আমার জালে ফাঁসতে শুরু করেছে। সকালে ভার্সিটিতে গিয়ে মেহেদি ভাইয়ের সাথে দেখা করলাম। মেহেদি ভাই, আমার একটা ফ্রেন্ডকে এই ভার্সিটিতে চান্স করে দিতে হবে। তুই তো শ্বশুরকে বললেই তো পারিস। তুমি পারবে কিনা সেটা বলো। তা কে তোর সেই ফ্রেন্ডটা? মারিয়া। কি, তোর মাথা ঠিক আছে? তুই কি করতে চাইছিস সেটা বল। আগুনের জন্য ডিজেল আনতেছি। মানে তুই জান্নাতকে দেখিয়ে মারিয়ার সাথে প্রেম করবি? এবার বুঝেছো কেন শ্বশুরকে বলিনি? কিন্তু হোসাইন, আমার কেন জানি মনে হচ্ছে তুই বড় একটা ভুল করতে যাচ্ছিস। এখানে ভুলের কোনো কিছুই নেই। আর এমনিতেও আর 8 মাস পর তো আমাকে জান্নাত ছেড়েই দিবে। তখন আমি কি করব? আমার লাইফটা গুছাতেও তো কাউকে লাগবে, তাই মারিয়াকে আমার দরকার। ওকে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। এডমিশন কবে থেকে? 2 দিন পর থেকে। তুমি সব ব্যবস্থা করো। এখন নিজে জ্বলবে আর বুঝবে উনি। অন্যকে জ্বালালে কেমন লাগে, সব কিছুর হিসেব আমি নিব গুনে গুনে। ওকে, তুই মাথা ঠান্ডা কর আর যা করবি ভেবেচিন্তে করিস। আগে এটা বলো, তুমি কি এবারও ভার্সিটিতে থাকবে নাকি? আমি তো এখান থেকে রাজনীতি করি, তাই আরো কয়েক বছর আছি এখানে। তাহলে তো ভালোই। এরপর আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। রাতে পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে ছাদে গেলাম। হালকা কিছুক্ষণ ঘোরাফেরা করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভার্সিটি থেকে মারিয়ার কাছে অফার পাঠালো। মারিয়া নিজেও জানে না আমি এটা করতেছি, যার কারণে মারিয়া ভার্সিটিতে চান্স পেয়ে রাজি হয়ে যায়। 2 দিন পর সকালে নাস্তার সময় মেহেদি ভাইয়ের কল আসলো, তাই রিসিভ করলাম। কিরে, তুই কই? নাস্তা করতেছি ভাই। মারিয়া ভার্সিটিতে ভর্তি হতে এসেছে, তুই এখনই আয়। কি? ওকে, আমি এখনই আসতেছি। বলেই ফোনটা রেখে দিয়ে উঠে চলে যেতে লাগলাম। তখন ওই জান্নাত ডাক দিল। কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে যাব, একটু কাজ আছে। নাস্তা শেষ করে তারপর যাবি, বসে নাস্তাটা শেষ কর। ওকে, বলেই আবার ব্রেকফাস্ট করতে বসে গেলাম। শেষ করে তাড়াতাড়ি চলে গেলাম ভার্সিটিতে। গিয়ে মেহেদি ভাইয়ের সাথে দেখা করি। ভাইয়া, মারিয়া কই? ওইখানে আছে। ও একলা একলা অনেক নার্ভাস ফিল করতেছিল, তাই আমার বান্ধবীদের বললাম মারিয়াকে কোম্পানি দিতে, আর ওরা ওইখানে মারিয়াকে নিয়ে গল্প করতেছে। তুই যা। বলেই মেহেদি ভাইকে জড়িয়ে ধরলাম। তারপর বাগানে চলে গেলাম। আমাকে দেখে বাকিগুলো উঠে চলে গেল। মারিয়া পিছনে তাকিয়ে আমাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল।
সাথে সাথে গিয়ে মারিয়াকে জড়িয়ে ধরলাম। খেয়াল করলাম মারিয়া আমাকে জড়িয়ে ধরতেছে না। বুঝে গেলাম মারিয়ার মাঝে কোনো একটা কাহিনী আছে, তাই সাথে সাথে ছেড়ে দিলাম। ছেলেটা কে যার জন্য আমাকে ভুলে গেলে? মারিয়া মাথা নিচু করে আছে। আচ্ছা বসো এখানে, আর এত অবাক হওয়ার কিছুই নেই। তো এবার বলো ছেলেটা কে? তুমি চলে যাওয়ার পর ওর সিয়াম আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করে। তারপর বাসা থেকে ওর সাথে বিয়ে ঠিক করে আমার। 5 মাসের জন্য সিয়াম দেশের বাইরে গিয়ে আসলেই আমাদের বিয়ে হয়ে যাবে। গুড। তা কেমন আছো তুমি মারিয়া? ভালো। মারিয়া তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মাথা নেড়ে না করলো। শুনো, আমাকে নিয়ে টেনশন করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি ভালোভাবে লেখাপড়া করো, বন্ধু হওয়া যাবে তোমার। কাঁদো কাঁদো অবস্থায় মাথা নেড়ে হ্যাঁ বলল। ওকে, তো বিয়ের সময় আমি কি যেতে পারবো? মানে বিয়ে তো ঠিক হয়ে আছে, বিয়ের সময় দাওয়াত পাবো তো নাকি? না, খারাপ বলে দাওয়াতও দিবে না। এবার মারিয়া হেসে উঠল। দোয়া করি এই হাসিটা যেন সারা জীবন থাকে। আচ্ছা, আমার কথা বাদ দাও, তোমার সংসার লাইফ কেমন চলতেছে? কার সংসার লাইফ? কেন, তোমার আর জান্নাত আপুর? হালকা হাসলাম ওর কথায়। মারিয়া সব বুঝে গেল। কি হয়েছে একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? হয়নি এখনো, তবে হবে আর 8 মাস পরে। কি হবে? ডিভোর্স। কি? যা শুনেছো তাই। ডিভোর্স কিসের জন্য দিবে? আর তাহলে তোমাকে বিয়ে করেছিল কেন? তোমার কি মনে হয় জান্নাত আমাকে সংসার করার জন্য বিয়ে করেছে? না, জান্নাত আমার উপর প্রতিশোধ নিতে বিয়েটা করেছিল। তারপর আমাদের মাঝে 1 বছরের একটা কন্ট্রাক্ট হয়, আর সেটা সময় আছে আর মাত্র 8 মাস। তোমার কথা আমি কিছুই বুঝতেছি না। তাহলে শুনো, তারপর প্রথম থেকে সবকিছু খুলে বললাম মারিয়াকে। এই 6 মাসে এগুলো হয়েছে আমার সাথে, জানি না বাকি 8 মাস। খেয়াল করে দেখি মারিয়ার চোখের কোণে পানিতে টলমল করতেছে, আর মায়াভরা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। ও সরি মারিয়া, আমার গল্প বলে হয়তো তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি। সরি সরি। সরি হুসাইন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আরে থুর, কি বলো? তুমি যাকে পছন্দ করছো সে নিশ্চয়ই ভালো হবে, চিন্তা করো না আমাকে নিয়ে। আমার কোনো একটা গতি হয়ে যাবে। আর এমনিতেও আমার কোনো শিওর নাই, যে কোনো সময় রং বদলে ফেলতে পারি, যেমনটা তোমার সাথে করেছি। মারিয়া এবার আর চোখে পানি আটকাতে পারলো না। ওর মন ঠিক করা লাগবে, কি করা যায় ভাবতেছি। মারিয়া, আমার একটা কথা রাখবে? বলো। মারিয়া, তুমি তো আর আমার হবে না, প্লিজ আমার একটা হেল্প করে দিলে আমি জান্নাতের উপর আমার প্রতিশোধ নিতে পারবো। জান্নাত আপুর উপর কিসের প্রতিশোধ নিবে তুমি? আর কিরকম হেল্প? জান্নাত যে আমাকে এতটুকু জ্বালিয়েছে সেগুলোর প্রতিশোধ নিব জান্নাতের থেকে। আর হেল্পটার কথা কিভাবে বলবো বুঝতে পারছি না। দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম, আর মারিয়া আমার দিকে তাকিয়ে রইল। আমাকে প্রেম করার নাটক করতে হবে, তাই তো? মারিয়ার কথা শুনে চমকে উঠলাম। ও আমার মনের কথা কিভাবে বুঝতে পেরে গেল? ও কিভাবে জানলো আমি এটাই বলতাম ওকে? শোনো, জানলাম কিভাবে এটা ভেবো না। আর তুমি এখনো আমার কাছে আগের মতোই আছো। তোমার চোখ দেখে আমি সব বুঝতে পারি তুমি কি বলতে চাও। তুমি এখনো আমার কাছে সেই আগের হুসাইনই আছো। ওর কথাগুলো শুনে হালকা হাসলাম, কারণ মারিয়া নাকি আমার চোখ পড়তে পারে এটা আগে থেকেই জানি। এবার হয়তো চোখ পড়েছে, তাই কিছুটা হালকা হাসলাম। শোনো, তোমার যে কোনো হেল্প লাগলে বলবে, আমি আছি তোমার পাশে। মাথা নেড়ে শুধু হ্যাঁ বললাম। আচ্ছা, তুমি কি জান্নাত আপুকে ভালোবাসো? জানি না। মারিয়া কিছু না বলে কেমন জানি একটা সন্দেহমূলক হাসি দিল। কি হলো, হাসলে কেন? না, এমনি। আচ্ছা, এটা বলো যে এখানে র্যাগিং এর কি অবস্থা? মানে কি কি করতে বলে? তুমি তো এখানে পুরনো, তাই জানলে বলে দাও প্লিজ। এবার আমি মুচকি হাসলাম। কি হলো, তুমি মুচকি হাসলে কেন এবার? আসো তুমি, বলেই মারিয়াকে নিয়ে ক্যান্টিনে গেলাম। নতুন পুরাতন প্রায় সবাই আছে এখানে, তাই আমি মারিয়া মেহেদি ভাই 3 জনে একটা টেবিলের উপর দাঁড়ালাম। অ্যাটেনশন গাইস, সবাই তাকালো আমার দিকে। হাই, আমি হুসাইন, এই ভার্সিটির 2য় বর্ষের ছাত্র। এতটুকুর বেশি আমি কিছু বলতে চাই না। আর আমার সম্পর্কে পুরাতন যারা আছে সবাই জানে, বিশেষ করে নতুন যারা এসেছো তারা কিছু দিনের মাঝে আমার সম্পর্কে জানতে পারবে। সো আমি যেটা বলতে এসেছি, এই যে এই মেয়েটা, ওর নাম হলো মারিয়া, আমার ফ্রেন্ড। মারিয়া ভার্সিটিতে নতুন ভর্তি এসেছে, তাই টেনশন আছে র্যাগিং নিয়ে। তাই আমার ক্লাসমেট বা সিনিয়র ভাই এবং আপুদের জানানো যাচ্ছে যে সবাইকে র্যাগিং করলেও আমার ফ্রেন্ডের দিকে যেন কেউ নজর না দেয়। আর কেউ যদি ওর সাথে খারাপ আচরণ বা বেয়াদবি করে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তারপর মারিয়াকে নিয়ে গাছতলায় চলে আসলাম। র্যাগিংয়ের চিন্তা গিয়েছে?
এমনভাবে না বললেও পারতে। এখন তো কেউ ফ্রেন্ড হতে চাইবে না। সমস্যা কি? তুমি আমাদের টিমের মেয়েদের সাথে চলাফেরা করবে। তারা তোমার সিনিয়র। তো কি হয়েছে, কিছুদিন হলে ফ্রেন্ডশিপ ঠিকই হয়ে যাবে। ওকে, দেখি। তা এখন কি করবে? কি আর করব, বাসায় যাব। হোসাইন, তুই তো লাস্ট প্ল্যানটা করবি কবে থেকে? জান্নাত আপুর পরীক্ষা শেষ হয়ে যাক, এখন করলে ওনার পরীক্ষা খারাপ হবে, আর আমি চাই না পরীক্ষায় এসব সমস্যা হোক। ওকে, তাহলে মারিয়া ততদিন রিল্যাক্সে ক্লাস করতে থাকো। ওকে, তা মারিয়া তুমি কোথায় থাকো এখানে? চাচার বাসায়। ও, তাহলে তো ভালোই। তারপর ওনাদের সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে বসে বসে টিভি দেখতে লাগলাম। জান্নাত পড়ছে, তাই আর ডিস্টার্ব করলাম না। বিকেলে ছাদে হাঁটছিলাম, তখন জান্নাত এসে আমার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন? কি? কালকে আম্মু আব্বু আসবে এখানে, তাই বাজারে যা গিয়ে সব বাজার নিয়ে আয়। ও, তা হঠাৎ এখানে আসবে কেন? সামনে আমার পরীক্ষা, তাই আমার যেন কোনো কাজ না করতে হয়, তাই আম্মু আসবে। আমি শুধু পড়াশোনায় মন দিব। এমনিতেও কি কাজ করেন আপনি? সব তো আমিই করি। ওই রাগাবি না, বলে দিলাম। যা গিয়ে বাজার থেকে সবকিছু কিনে নিয়ে আয়, আর কাল থেকে আম্মু বাসায় রান্না করবে। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় আসলাম। ফ্রেশ হয়ে রুমে যেতেই দেখি আমার শাশুড়ি আর শ্বশুর বসে আছে। ওনাদের দেখে অবাক হয়ে গেলাম। ওনাদের তো কালকে আসার কথা, তাহলে আজকে কেন? তারপর হাসি মুখে ওনাদের সাথে কৌশল বিনিময় করলাম। জান্নাত আপু গিয়ে রান্না করে সবকিছু ঠিক করলো। তারপর আমার শাশুড়ি গিয়ে রান্না করে নিল। খাবার খেতে সবাই একসাথে বসলাম। জান্নাত ওদের খোঁজ খবর নিতে লাগলো, আর এতদিন পর হাতের রান্না পেয়ে সমানে গিলে যাচ্ছি। তখন ওই জান্নাতের আব্বু বলে উঠল, জামাই, আমরা কি নাতনি নাতনির মুখ দেখবো না? ওনার এই কথা শুনে খাবার গলায় আটকে গেল, না ভিতরে যাচ্ছে না বাইরে ফেলতে পারছি। বড় বড় চোখ হয়ে গেল, কি বলবো কিছুই বুঝতেছি না। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখি উনিও একইভাবে টাসকে খেয়ে আছেন। তখন পরিস্থিতি স্বাভাবিক করতে বললাম, জি আসলে আপনার মেয়ে চাইতেছে পরীক্ষাটা শেষ হওয়ার পর এসব নিয়ে প্ল্যান করতে। ওহো, তাহলে তো ভালোই। জান্নাত আপু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে আমার রুমে গিয়ে দেখি রুমে তালা ঝুলছে। তখন ওই জান্নাতের কাছে আসলাম। আমার রুমে তালা ঝুলছে কেন? কেন ঝুলতেছে জানিস না? যা গিয়ে চুপচাপ সোফায় শুয়ে পড়। সোফায় থাকতে সমস্যা হয়? তাহলে চুপ করে খাটে শুয়ে পড়। ভাবলাম যাক, এবার উনি সোফায় থেকে দেখুক কত মজা সোফায় থাকাটা। এসব ভেবে আমি শুয়ে পড়লাম। আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম। কিছুক্ষণ পর উনি পড়া শেষ করে এসে আমার পাশে শুয়ে পড়লেন। অবাক হয়ে ওনার দিকে তাকালাম, আবার মনে মনে খুশিও হলাম যে ওনার পাশে শুতে পেরে। হঠাৎ মনে পড়লো ওই রাতের কথা। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলাম। কিরে, উঠে গেলি কেন? আমি সোফায় ঘুমাবো। কেন এখনই না বললি সোফায় ঘুমাতে তোর সমস্যা হয়? আপনার সাথে আমি ঘুমাবো না। আপনি আমাকে কোলবালিশের মতো ব্যবহার করেন। আপনার সাথে ঘুমানোর চেয়ে সোফায় ঘুমানো অনেক ভালো। ওকে, যা গিয়ে সোফায় ঘুমা। তারপর বালিশ আর কাঁথা নিয়ে চলে গেলাম সোফায়। তারপর ঘুমিয়ে গেলাম। এভাবে চলে গেল 2 মাস। জান্নাত আপুর পরীক্ষাও শেষ হয়ে গেল। আঙ্কেল আন্টি আজকে বিকেলে চলে যাবে। 2 মাসে কত যে অ্যাক্টিং করেছি সেটা একমাত্র আমি জানি। ওনাদের সন্দেহ করার সুযোগ দেইনি, আর বাসায় পারতে যাইনি। সকালে বের হলে সন্ধ্যায় বাসায় ফিরতাম। এদিকে এই 2 মাসে মারিয়ার সাথে খুব ভালো ফ্রি হয়ে গেছি। এখন আর পুরনো কথা নিয়ে মন খারাপ হয় না। তবে মারিয়ার থেকে ভালো আমাকে কেউ বুঝতে পারবে না, এটা নিশ্চিত। আজকে আঙ্কেল আন্টি চলে যাবেন, তাই বিকেলে বাসায় চলে আসলাম। ওনারা সবকিছু বুঝিয়ে দিয়ে ওনারা চলে গেলেন। পরের দিন ভার্সিটিতে চলে গেলাম। এসে দেখি সবাই বসে আছে। সবার সাথে দেখা করে মেহেদি ভাই আর আরও কয়েকজনকে নিয়ে মারিয়া আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। মারিয়া আসার পর সবাইকে আমার প্ল্যানটা বললাম। সবারই আমার প্ল্যানটা পছন্দ হয়েছে। প্ল্যানের মূলটা হলো একটা কাপল কন্টেস্ট হবে। যে উইনার হবে তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সব বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এটাতে জয়েন করতে পারে। কে কাকে কতটা ভালোবাসে এটা পরীক্ষা হবে। একদিনেই খেলাটা শেষ হবে। এতটুকুই বলি, বাকি প্ল্যানটা পরে জানতে পারবে। প্ল্যান শেষে আমরা ক্লাস করলাম না। বাসায় গিয়ে অনেক কাজ আছে। বিকেল হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। বিকেলে জান্নাত আপুকে একটা চমক দেখাবো। বিকেলে জান্নাত আপুকে ডাক দিয়ে ছাদে নিয়ে আসলাম। ওনাকে নিয়ে একপাশে দাঁড় করালাম। যা হচ্ছে তা যদি কাজ করে যায় তাহলেই জান্নাতকে বুঝাবো কত ধানে কত চাল। কিরে, কিছু বলবি নাকি? তাহলে বল। তারপর পিছন থেকে গোলাপ ফুলটা বের করে হাঁটু গেড়ে বসে ওনার সামনে তুলে ধরলাম। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি।
আপনি প্লিজ না করবেন না। আসলে আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তাই প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। জান্নাত শুধু হা করে তাকিয়ে আমাকে দেখছে, কোনো কিছু বলতেছে না। কি হলো, কিছু বলেন না কেন? ডাক দেওয়ায় ঘোর কাটলো ওনার, তারপর বলল, ওই তোর মাথা ঠিক আছে? কি বলছিস তুই? আমার মাথা একদম ঠিক আছে। তাহলে এসব কি বলছিস? আর 5 মাস আছি আমি তোর সাথে, এখন এসব বলে আমাকে রাখাস না। আপনি এভাবে বললেন না প্লিজ, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে গিয়ে মর, আর যদি কখনো এইরকম ভালোবাসি কথাটা বলিস তাহলে মেরে তোর হাত পা ভেঙে দিব বলে দিলাম। বলেই পাশ কাটিয়ে চলে গেল, আর আমি দাঁড়িয়ে মনে মনে হাসতে লাগলাম। যাক, প্ল্যানটা কাজে দিয়েছে। তারপর আবার মন খারাপের ভান ধরে রুমে চলে আসলাম। রাতে কেউ কারোর সাথে কথা বললাম না, খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে যাওয়ার পর সবাই মিলে অনুষ্ঠানের দিন তারিখ ঠিক করলাম। ঠিক 15 দিন পর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। এভাবে আরও 7 দিন চলে গেল। জান্নাতের সাথে এখন আর কথাও বলি না। উনি কেমন যেন চুপচাপ হয়ে থাকেন সারাদিন, তাই আমিও কিছু বলি না। ভার্সিটিতে গিয়ে বললাম, আজ থেকে আমাদের প্ল্যানটা শুরু করব। বলেই বাসায় চলে আসলাম। এসে দেখি জান্নাত আপু ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। তাই আমি ফ্রেশ হয়ে এসে ওনার পাশের সোফায় বসে টিভি দেখতে লাগলাম। মোবাইল থেকে মারিয়াকে একটা কল দেওয়ার জন্য মেসেজ দিয়ে মোবাইলটা রেখে আমি ছাদে চলে গেলাম। গিয়ে মনের আনন্দে গান গাইতে লাগলাম। একটু পরে বাসায় গেলেই শুরু হবে যত সব কাহিনী। প্রায় 15 মিনিট পর ছাদ থেকে বাসায় গেলাম। গিয়ে দেখি জান্নাত আপু রেগে আগুন হয়ে আছে। আমি গিয়ে কিছু না বুঝার ভান ধরে আবার টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ রাগী চোখে আমার দিকে তাকিয়ে থেকে জান্নাত আপু বলে উঠল, হুসেইন, মারিয়া কি আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে? অবাক হওয়ার ভান ধরে ওনার দিকে তাকালাম, তারপর মাথা নেড়ে হ্যাঁ বললাম। তোর আর মারিয়ার মাঝে কি চলতেছে? কি আবার চলবে? মারিয়া আর আমার মাঝে আগে যেটা ছিল এখনো সেটাই চলছে। মানেটা জানেন না আপনি? তুই মারিয়ার নাম্বার কি দিয়ে সেভ করেছিস? যেটা মন চায় সেটা দিয়ে। আর আপনি আমার ফোন ধরলেন কেন? মোবাইল রেখে হারিয়ে গেছিলি, আর এদিকে তোর মোবাইল বাজতে ছিল, তাই রিসিভ করতে হয়েছিল। আর আমি যদি কলটা না ধরতাম তাহলে তো জানতামই না যে তুই আমার পিছনে কি করছিস। আপনার পিছনে করতে যাব কেন? আর এমনিতেও আপনার পিছনে করতে হবে কেন? আমার কি কোনো মতামত নেই নাকি? আমি এত কিছু বুঝি না। আমার সাথে যতদিন আছিস ততদিন অন্য কারোর সাথে কথাও বলতে পারবি না। আপনার সাথে আছি মানে? এই যে আমরা একসাথে থাকতেছি। আপনি এটাকে একসাথে থাকা বলেন? আরে এর চেয়ে তো ভালো গরুর সাথে থাকলেও কমপক্ষে একটু হলেও ভালোবাসতো আমাকে। দেখ, তুই কিন্তু তোর সীমানা অতিক্রম করতেছিস। সীমা আমি না, আপনি অতিক্রম করতেছেন। কারণ এই কয়েকটা মাসে কম জ্বালাননি আমাকে, অনেক সহ্য করেছি। আর না, এখন আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। তুই কি বলতে চাইছিস? মানে আপনিও আপনার একটা কাউকে খুঁজে নেন যে আপনার এসব জ্বালা সহ্য করবে। আমি আমার ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছি। তোর ভালোবাসার মানুষ মানে? তুই না আমাকে ভালোবাসতি? বাসতাম, কিন্তু আপনি তো মুখের উপর না করে দিয়েছেন, তাই আপনাকে আর জোর করেনি। মারিয়া এখনো আমাকে ভালোবাসে, তাই আর তাকে ফিরিয়ে দেইনি। ও, তুই কি চাস আমি আম্মুকে উল্টাপাল্টা বানিয়ে বলি, তারপর উনি এসে তোকে সোজা করুক? আম্মুর ভয়টা দেখানো বন্ধ করেন প্লিজ। কারণ এই কয়েক মাস আপনি আমার সাথে কি আচরণ করেছেন বা কীরকম আমাদের সম্পর্ক তার কয়েকটা ভিডিও আছে আমার কাছে। তাই এসব ফালতু ভয় দেখাবেন না। কারণ আমি যদি ভিডিওগুলো আম্মুকে দেখাই তখন আপনার অবস্থা কি হবে বুঝতে পারছেন? জান্নাত আর কোনো কিছু না বলে একদম চুপ হয়ে গেল। আর কিছু বলার নেই ওনার, এটা ভালো করে বুঝতে পেরেছি। দেখুন, আপনি এখন আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন। জান্নাত আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেল। আমিও আর কিছু না বলে নিজের মতো চলে আসলাম আমার রুমে। রাতে আমি খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। তারপর হয়তো জান্নাত খেয়েছে। সকালে ঘুম ভেঙে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তাই উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখি জান্নাত সোফায় বসে টিভি দেখতেছে। আমি কিছু না বলে না খেয়েই ভার্সিটিতে চলে গেলাম। আরও 2 দিন চলে গেল আমাদের কথা না বলে। জান্নাত কি যেন সারাদিন ভাবে, তাই আমিও আর কথা বলি না ওনার সাথে। তবে এভাবে যে বেশি দিন যাবে না এটা ভালোভাবে বুঝতেছি। বিকেলে ভার্সিটি থেকে এসে হালকা ঘুমাবো বলে ঠিক করলাম। যা ভাবা তাই কাজ। তবে ঘুমটা বেশিক্ষণের জন্য হয়নি, কারোটাকে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে চোখে হালকা পানি নিয়ে। তাই উঠে বসলাম শোয়া থেকে। এখনই ছাদে আয়, তোর সাথে কথা আছে আমার। বলেই সোজা চলে গেল। আমি কিছু বলার অপেক্ষা করলো না, উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ছাদে।
গিয়ে দেখি জান্নাত এক কোনায় দাঁড়িয়ে আছে, তাই ওর কাছে গেলাম। কি বলবেন বলেন। তুই এভাবে কথা বলতেছিস কেন? সরি, ঘুম থেকে উঠে এসেছি তো তাই। বলেন কি বলবেন। তুই আমাকে কয়েকদিন আগে বলেছিলি না আমাকে ভালোবাসিস? হুম আমি তো তোকে ফিরিয়ে দিয়েছিলাম, তাই না? হুম কিন্তু এখন এসব বলতেছেন কেন? আজকে যদি বলি আমি তোকে স্ত্রীর অধিকার দিতে চাই? জান্নাতের কথা শুনে হা হয়ে গেলাম। তবে এটা যে হবার তা আগে আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু কি বলবো বুঝতেছি না। কি রে, কিছু বলছিস না কেন? সরি, আসলে আমি এখন আর আপনাকে ভালোবাসি না। আর মারিয়াকে আমি কথা দিয়েছি যে ওকে আমি বিয়ে করব। তাই প্লিজ, মারিয়া থাকতে আমি আর কাউকে নিয়ে ভাবতে চাই না। কেন, আমি কি মারিয়ার চেয়ে সুন্দর না? আমি তা বলিনি। আসলে মারিয়া আমাকে অনেক ভালোবাসে, আর এমনিতেও আমি ওর মন একবার ভেঙেছি, আর মন ভাঙতে চাই না। আমি মারিয়াকে বুঝিয়ে বলবো, তাও তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। সরি, আমি পারবো না। দেখ, বারে বারে একটা কথা বলতে ভালো লাগতেছে না, তাই যা বলছি তাই মেনে নে, না হলে আমি কিছু একটা করব বলে দিলাম। আপনি যা পারেন করেন, বলেই ওনাকে পাশ কাটিয়ে চলে আসলাম। নিচে এসে পড়তে বসে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম যে এবার থেকে বুঝবে জান্নাত আমাকে জ্বালানোর মাসুলটা কিভাবে নেই আমি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতে পারি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়ে দেখি জান্নাত বসে আছে। চোখগুলো লাল হয়ে আছে, আর চোখের নিচে হালকা কালো হয়ে আছে। বুঝতে বাকি রইল না, সারা রাত সজাগ হয়ে কান্না করেছে হয়তো। জান্নাতের দিকে খেয়াল না করে আমি চলে গেলাম ভার্সিটিতে। তারপর সবাইকে কালকের ঘটনা বললাম। তারপর ক্লাস শেষ করে সবার সাথে আড্ডা দিতে দিতে লেট হয়ে গেল, তাই লেট করেই বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত গল্পের বই পড়তেছে। আমি এসে ওনার পাশে সোফায় বসে গেলাম। এখনও চোখগুলো ফোলা আছে, আর কালো দাগগুলো স্পষ্ট হচ্ছে। হঠাৎ জান্নাত বলে উঠল, কিরে, এত দেরি হলো কেন? সারা দিন কোথায় ছিলি? ক্লাস শেষ করে মারিয়াকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গিয়েছিল। জান্নাতের শান্ত মুখটা নিমিষেই লাল হয়ে গেল। ঘরে বউ থাকতে তুই বাহিরে মেয়ে নিয়ে ঘুরতে যাস, লজ্জা করে না? সরি, আপনি আমার বউ না, আমাদের কন্ট্রাক্টে বিয়ে হয়েছে, তাই এসব ফাউল কথা বলবেন না। দেখ, আমাকে ডাকাবি না, তাহলে যে আমি কি করব তা নিজেও জানি না। আপনি কি করবেন সেটা আমার দেখার ব্যাপার না, যা করার করেন গিয়ে। আমি তোকে সোজা করে ফেলবো বলে দিলাম। আপনি আমার কিছুই করতে পারবেন না, তাই ভয় দেখানো বন্ধ করুন। এক ছিল আম্মুর কাছে নালিশ দেওয়া, তাও বন্ধ করে দিলাম আমি। ঠিক বলেছিস, তোর ক্ষতি না করব না, করার পর বুঝবি কর ক্ষতি করেছি। মানেটা তোকে বলতে যাব কেন? আপনাকে বলতে হবে না। আপনি আর কিছু বলার আগেই আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মারিয়া ফোন দিয়েছে। মনে মনে খুশি হলাম। যাক, এবার জান্নাতকে একটু জ্বালিয়ে নেই। কলটা ধরলাম। হ্যাঁ বেবি, বলো। হুসাইন, জান্নাত কি সামনে বসে আছে নাকি? বেবি, তোমাকে আমি অনেক ভালোবাসি। তাকিয়ে দেখি জান্নাতের চোখগুলো রাগে নীল লাল হলুদ রং ধারণ করেছে, আর আমাকে কাঁচা খেয়ে যাবে এমন মনে হচ্ছে। আমি সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে কথা বলতে লাগলাম। ও, তা কালকে ভার্সিটিতে একটু তাড়াতাড়ি আইসো, কাজ আছে। ওকে, তুমি চাইলে রিহার্সাল বাসায় করতে পারি। যেভাবেই হোক এই কন্ট্রাক্ট জিততেই হবে আমাদের বেবি। তাড়াতাড়ি আইসো, রাখি, বাই। ওকে বাই, লাভ ইউ বলেই ফোনটা রেখে দিলাম। এদিকে জান্নাত রাগের শেষ সীমানায় পৌঁছে গেছে। কখন যে কি বলে ফেলে কে জানে। তুই কিসের কন্টেস্টে এর কথা বলছিলি রে? ভার্সিটিতে একটা নতুন কন্টেস্ট হচ্ছে, ওইটার নাম কি? বেস্ট কাপল অফ দ্য ইয়ার। মানে এমন কোন কন্টেস্টে তো নেই আমাদের ভার্সিটিতে। ছিল না, কিন্তু এবার হয়েছে, আর আমিও এটাতে জয়েন হয়েছি। তোর পার্টনার কি? কে আর, মাই লাভ মারিয়া। জান্নাত রাগে ফেটে যাচ্ছিল, তাও কিছু না বলে নিজের রুমে চলে গেল। সকালে ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি মেহেদি ভাইয়ের ফোন এসেছে, তাই ফোনটা রিসিভ করলাম। ভাই হোসাইন, তুই কোথায়? এক্ষুনি ভার্সিটিতে আয়। কেন, কি হয়েছে? আগে আয়, তারপর বলতেছি, তাড়াতাড়ি আয়। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাহির হতেই দেখি জান্নাত আমাকে দেখে মিটমিট হাসছে। ওইদিকে নজর না দিয়ে আমি সোজা চলে গেলাম ভার্সিটিতে। মারিয়ার মাথাটা নিচু করে বসে আছে, আর মেহেদি ভাইয়ের মুখে চিন্তার ছাপ ফুটে আছে। কি হয়েছে মারিয়া? ভাই, মারিয়াকে ভার্সিটি থেকে টিসি দিয়ে বের করে দিয়েছে। কেন? হয়তো জান্নাত কিছু বলেছে।
আর কোনো কিছু না বলে মারিয়াকে নিয়ে সোজা চলে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে। স্যার, মারিয়াকে বের করে দেওয়ার কারণটা কি? দেখো, তোমার শ্বশুর বলাতে আমাকে করতে হয়েছে, এতে আমি কিছুই জানি না। ওকে, ফোনটা বের করে জান্নাতের আব্বুকে ফোন দিলাম। রিং হওয়ার একটু পর ধরলো। হ্যাঁ বাবা, বলো। আপনি এখনই আমার বাসায় গিয়ে জান্নাতকে নিয়ে ভার্সিটিতে আসেন, 1 ঘন্টার ভিতরে আসেন। তারপর গিয়ে সবার সাথে বসে রইলাম ক্যান্টিনে। ঘন্টাখানেক পরে পিয়ন এসে ডেকে গেল প্রিন্সিপালের রুমে যাওয়ার জন্য। মারিয়াকে নিয়ে চলে গেলাম প্রিন্সিপালের রুমে। জান্নাত আর ওর আব্বু বসে আছে। আঙ্কেল, মারিয়াকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে কেন জানতে পারি? জান্নাত বলেছে ওর নাকি কি সমস্যা আছে, তাই বের করে দিতে বলল। তাই আমি ওকে এখান থেকে অন্য ভার্সিটিতে ট্রান্সফার করার ব্যবস্থা করেছি। জান্নাত, তোমার সাথে আমার কথা আছে, একটু ওই রুমে আসো। বলেই মারিয়া আর আমি পাশের রুমে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো। তুই লাগলে কিন্তু সেই লাগে, তা জানিস? মজা নিচ্ছেন? আচ্ছা, সোজা কথায় আসি। আপনি যদি মারিয়াকে ভার্সিটি থেকে বের করে দেন, তাহলে আমিও ওর সাথে চলে যাব। শুধু ভার্সিটি থেকে না, আপনার লাইফ থেকেও চলে যাব। পরে কাউকে কিছু বলতেও পারবেন না। জান্নাত আমার কথা শুনে হা করে আমার দিকে তাকিয়ে রইল। চোখের কোণে পানি জমে টলমল করতেছে। হয়তো এখন ওই বৃষ্টি নামবে। দেখুন, যে 5টা মাস আছে, এটা যদি আপনি আমার সাথে থাকতে চান, তাহলে মারিয়াকে ভার্সিটিতে শান্তিতে থাকতে দিন। না হলে দেখবেন মারিয়ার সাথে আমিও উধাও। ভেবে দেখেন কি করবেন। বলেই মারিয়াকে নিয়ে সেখান থেকে ক্যান্টিনে এসে পড়লাম। বিকেলে মারিয়াকে প্রিন্সিপাল স্যার ডেকে নিয়ে টিসিএ সব কিছু ক্যান্সেল করে দেয়। সন্ধ্যায় বাসায় গিয়ে কয়েকবার কলিং বেল দেওয়ার পরেও দরজা খুললো না। তাই বাধ্য হয়ে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে জান্নাতের রুমে উকি দিয়ে দেখি জান্নাত ঘুমাচ্ছে। জান্নাতের ঘুমানো চেহারা অনেক সুন্দর, তাই এটা দেখার জন্য একবার ওর রুমে গেলাম। জান্নাত ঘুমিয়ে আছে ঠিকই, কিন্তু দেখে মনে হচ্ছে প্রচুর কান্না করে ঘুমিয়েছে। চোখের কাজলগুলো লেপ্টে আছে মুখে। জান্নাতের এই চেহারাটা দেখে অনেক মায়া হতে লাগলো ওর প্রতি। এভাবে কিছুক্ষণ ওর প্রতি তাকিয়ে থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ছাদে গিয়ে ঘোরাফেরা করে রুমে চলে আসলাম। এসে দেখি জান্নাত কারোর সাথে কথা বলতেছে। আমাকে দেখে আমার দিকে ফোনটা বাড়িয়ে দিল। তাকিয়ে দেখি আম্মু কল দিয়েছে। হ্যাঁ আম্মু, বলো। তোরা বাড়িতে আসবি কবে? কেন, কোনো কাজ আছে নাকি? তোর ভাবি তো মা হতে চলেছে, তাই একবার জান্নাতকে নিয়ে এসে দেখে যা তোর ভাবিকে। আম্মু, আমার তো ক্লাস এক্সাম চলতেছে, আমি জান্নাতকে পাঠিয়ে দিচ্ছি। ও গিয়ে না হয় কিছুদিন ভাবির খেয়াল রাখুক। বৌমা একা আসবে মানে? তুই পরীক্ষা শেষ হলে বৌমাকে সঙ্গে করে নিয়ে একেবারে আসবি। আমার পরীক্ষা শেষ হতে আরো 15 দিন লাগবে। তখন না হয় বৌমাকে নিয়ে একেবারে আসবি। ভালো থাকিস। ওকে। আমি চলে গেলে তুই শান্তিতে থাকতে পারবি, তাই তো? বলেই রুমে চলে গেলাম। এভাবে চলে গেল আরো 10 দিন। জান্নাত মুখ বুঝে এখন আমার সব কথা শুনে। জান্নাতকে দেখানোর জন্য মারিয়াকেও মাঝে মাঝে বাসায় নিয়ে আসি। আর জান্নাত কিছু বলতে না পেরে শুধু কান্না করে। এগুলো দেখে আমি নিজের মনের সব কষ্ট দূর করি। জান্নাতকে দেখলে এখন মায়া হয়, কিন্তু পুরনো কথাগুলো মনে হলে সবকিছু ভুলে যাই। বিকেলে ক্লাস শেষ করে ভার্সিটিতে বসে সবাই আড্ডা দিতেছিলাম। তখন ওই মারিয়া বলে উঠল, হোসাইন, তুমি এবার জান্নাত আপুকে মেনে নাও। আপুর কি অবস্থা হয়েছে কেঁদে কেঁদে দেখেছো একবার? ও হ্যালো, আমাকে 8 মাস জ্বালিয়েছে, আর আমি তো মাত্র 1 মাস। এত তাড়াতাড়ি হোসাইন কাউকে ক্ষমা করে না। তুমি দেখেছো জান্নাত আপু কতটা শুকিয়ে গেছে? উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে, আর যে তার নিজের ভুলটা বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া মহৎ গুণ। মারিয়া প্লিজ, জান্নাতকে আরো কিছুদিন জ্বলে নিক, তারপর না হয় বলবো। না হলে এটা অনেক কম হয়ে যাবে। কয়েকদিন পর না হয় জান্নাতকে সব বলে দিব। তোমাকে কিছুই বলতে হবে না, সময় হলে আমি জান্নাত আপুকে সব বলে দিব। ওকে, কিন্তু আরো কিছুদিন এভাবে চলার পর বলবো। ওকে, তা তুমি না গ্রামে যাওয়ার কথা কবে যাবে? কাল বিকেলে গিয়ে ভাবিকে দেখে আসবো ভাবছি, আর কিছুদিন থেকেও আসবো। ওকে, বেস্ট অফ লাক। আরো কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম। পরের দিন বিকেলে জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। সবার সাথে কথা শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাতে সবাই একসাথে খেতে বসলাম। তখন ওই ভাইয়া বলে উঠল, হুদাই তোকে তো চাচা বানিয়ে দিলাম, এবার বল আমি আমার ভাতিজার মুখ কবে দেখব? ভাইয়ার কথা শুনে আমি কি বলবো বুঝতেছি না। শাল আর বেবি তো দূরের কথা, আজ পর্যন্ত থাপ্পড় ছাড়া আর কিছুই পাইনি। এসব ভাবছিলাম, তখন ওই জান্নাত বলে উঠল, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভাইয়া। যাক, আলহামদুলিল্লাহ। যাক, প্রাণে বেঁচে গেলাম। খাওয়া দাওয়া করে আমি রুমে গেলাম।
কিছুক্ষণ পর জান্নাত এসে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ল। আমি উঠে সোফায় চলে যেতে লাগলাম, তখন ওই জান্নাত বলে উঠল, ভাইয়া কি বলেছে শুনিসনি? কখন? ওনাকে যে একটা ভাতিজা এনে দিতে বলেছে, তুই শুনিসনি? শুনেছি। তো কি করব আমি? তুই চাইলে কিন্তু আমরা ওনার ইচ্ছাটা পূরণ করতে পারি। প্লিজ এসব নাটকের কথা আমার সামনে বলবেন না। আমি আপনাকে আগেই আমার ডিসিশন শুনিয়ে দিয়েছি, তাই এসব ফাউল কথা বলবেন না প্লিজ। জান্নাত আর কিছুই বলল না। আমি কাঁথা আর বালিশ নিয়ে চলে গেলাম সোফায়, তারপর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর কানে কারো চাপা কান্নার হালকা আওয়াজ আসতে লাগলো। বুঝতে বাকি রইল না জান্নাত কান্না করতেছে। খারাপ লাগছিল, তাও আমাকে কষ্ট দেওয়ার সব ফল ভোগ করিয়ে ছাড়ব, এসব চিন্তা বাদ দিয়ে আরামে ঘুম দিলাম। এভাবে চলে গেল আরও 7 দিন। বিকেলে ভাইয়া আর আমি ছাদে বসেছিলাম, তখন ওই ভাবি এসে বলল জান্নাত নাকি কী কারণে আমাকে ডাকতেছে রুমে যেতে। তারপর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলাম। জান্নাতের মুখ রাগে লাল হয়ে আছে, কী কারণে তাও বুঝতে পারতেছি না। এসব ভাবছিলাম, তখন ওই জান্নাত এসে ঠাস করে গালে চর বসিয়ে দিল। চর খেয়ে টাসকি হয়ে বসে রইলাম। কেন মেরেছে বা দোষটা কি কিছুই বুঝতেছি না, তাই জিজ্ঞেস করলাম, মারলেন কেন? তুই এতদিন জেনে শুনে আমাকে কষ্ট দিয়েছিস? বুঝে গেলাম, মারিয়া সব বলে দিয়েছে, তাই চুপ করে রইলাম। তুই আমাকে এতদিন... আর কিছু বলার আগে জান্নাতকে আম্মু ডাক দিল, তাই চলে গেল। আর যাওয়ার সময় বলে গেল, রাতে তোর খবর আছে শয়তান। তারপর ফোনটা বের করে মারিয়াকে ফোন দিলাম। মারিয়া, তুমি সব বলে দিয়েছো? আপুকে অনেক জ্বালিয়েছ, এখন প্লিজ মেনে নাও। তুমি বলে দিয়ে এখন আমায় বাসের চিপায় ফেলে দিয়েছো। এখন বলে গেছে রাতে আমার ক্লাস নিবে। কিসের ক্লাস নেবে তা তো জানি না, তবে আজকে তোমার বাসর রাত হবে এটা জানি। বাসর রাত না শেষ রাত আল্লাহই জানে। আরে ভয় পেও না, আমি একটু বিজি আছি, পরে কথা বলবো, বাই। বলেই ফোনটা কেটে দিল। আমি কি করব বুঝতেছি না। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো। জনাব উঠে বসেন, আপনার সাথে আমার কথা আছে। ভদ্র ছেলের মতো উঠে বসলাম, চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলাম। তারপর কিছু না বলে রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, কাল ঢাকায় গিয়ে তোর ক্লাস নিব আমি, এখন তোর তেল বের করব আমি। বলে আমার পাশে গিয়ে শুয়ে পড়ল। আমি উঠে সোফায় যাব বলে বালিশ হাতে নিতেই জান্নাত বলে উঠল, যেখানে আছিস সেখানেই শুয়ে থাক, না হলে মেরে হাত পা ভেঙে দিব। ভয় আর কিছু না বলে ওখানে চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন চলে আসলাম ঢাকায়। বিকেলে সবকিছু গুছিয়ে হালকা ঘুমিয়ে নিলাম। রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো রুমে, চেহারায় ভিলেনের হাসি। কিরে, আজকে তোকে কে বাঁচাবে? বাঁচানোর কি আছে, আপনি কি মারবেন নাকি? না, তোকে চুমু খাবো। বলেই আমার দিকে তেড়ে আসতে লাগলো। প্লিজ মারবেন না, বলেই ভয়ে দাঁড়িয়ে গেলাম। এসেই সামনে কিল ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, আমাকে কষ্ট দেওয়া শয়তান, আজকে তোকে মেরেই ফেলবো। কিছু না বলে ভালোবাসার মার খেতে লাগলাম। কিছুক্ষণ পর জান্নাত চুপ করে বসে গেল। আর মারবেন না? হঠাৎ জান্নাত হু হু করে কেঁদে উঠল। আমি অবাক হয়ে গেলাম। আমাকে মেরে এখন নিজেই কাঁদতেছে, তাই ওনার হাঁটুর কাছে বসে গেলাম। কি হলো, কাঁদতেছেন কেন? তুই আমাকে ভালোবাসিস না, তাই না? আমি বোকা যে তোকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। আচ্ছা, ভাইয়া যেই কথাটা বলেছিল আপনি চাইলে সেটা ট্রাই কিন্তু করতে পারি। জান্নাত এবার অবাক হয়ে আমার দিকে তাকালো, মনে হয় কি যেন শুনে ফেলেছে। কি রাজি আছেন? ব্যাস, আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটগুলোকে নিজের ঠোঁট দিয়ে আটকে দিল। তারপর আর বাকিটা বলবো না। কিছুক্ষণ পর জান্নাত আপু আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল। তুই এমনটা করলি কেন? আমাকে যে কষ্ট দেয় আমি তাকে ছাড়ি না, কারণ আমার ভিতর একটা ভিলেন আছে। রাখ তোর ভিলেনগিরি, বের করছি। বলেই আমার ঠোঁটগুলোকে আর বলতেই দিল না।